আলাইকুম এভরিওয়ান। আশা করি আমাকে প্রপারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এন্ড এভরিথিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাদিয়া ইসলাম প্রবি, আজকের এই মাস্টার ক্লাসটির হোস্ট আমি। তো আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাচ্ছি ইন আওয়ার ফ্রি মাস্টার ক্লাস অন দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। একদম মার্কেটে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পিএইচপি রিসোর্সেস এর যে বিশাল ঘাটতি ছিল তা দূর করতেই কিন্তু দেশ সেরা ইনস্ট্রাক্টর প্যানেলকে সাথে নিয়ে অ্যাক্টিভ কেয়ার্স আপনাদের জন্য এই দা কমপ্লিট পিএইচপি কোর্স এনেছে। এবং এই প্রিমিয়াম কোর্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্যই কিন্তু আমাদের আজকের এই ফ্রি মাস্টার ক্লাস। সো W3 টেক্স এর মার্চ মাসের সার্ভে অনুযায়ী গোটা বিশ্বে 76% এরও বেশি ওয়েবসাইটে কিন্তু পিএইচপি ইউজ হচ্ছে। সেই সাথে বাড়ছে পিএইচপি এর ফ্রেমওয়ার্ক লারাভেলের ব্যবহারও। আর এখনো ওয়ার্ডপ্রেসে যে কি বিশাল পরিমাণে ব্যবহার হচ্ছে তা তো হিসাবে আলাদা। তো এই সব কারণের জন্যই কিন্তু পিএইচপি ডিমান্ড বাড়ছেই বাড়ছে। তো এই হাই ডিমান্ড থাকাই কিন্তু আমরা ওভারঅল আমাদের আজকের এই মাস্টার ক্লাসটি আয়োজন করেছি আপনাদের সবার জন্য। আমরা আজকে কোর্সে কি কি শিখবো, কোর্সে কি কি প্রজেক্ট আমরা পাবো, কি কি আমরা পাচ্ছি, তার সবকিছু নিয়ে অবশ্যই আলোচনা করব। এন্ড আজকের আমাদের এই এন্টায়ার সেশনটি অবশ্যই আমি নিচ্ছি না, উই হ্যাভ আমাদের ইনস্ট্রাক্টরস থ্রু আউট দিস কোর্স। তো আমাদের এই মাস্টার ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, আমি একজন একজন করে অবশ্যই পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। হাসিন হায়দার ভাইয়া, হি ইজ দ্য সিটিও অফ হ্যাপি মনস্টার, ফাউন্ডার লার্ন উইথ হাসিন হায়দার, এবং তার কিন্তু 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ইন পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট। We have Anisuddin Ahmed Bhaiya, who is the CTO of Fig Lab. We have Saidur Rahman Shetu Bhaiya, who is the founder of JS Bangladesh. And we have Faisal Ahmed Bhaiya, who is the co-founder of Lead Educare. তো আজকের আমাদের এই এন্টায়ার মাস্টার ক্লাসটি অবশ্যই আপনাদের জন্য আনা হয়েছে ইন সাচ এ ওয়ে দ্যাট অবশ্যই আমাদের আজকের ইনস্ট্রাক্টররা তারা আপনাদের কাছে অনেক কিছু শেখাবে, তারা স্লাইডস প্রেজেন্ট করবে এবং তারা তাদের মতন করে একটা ইনফরমেটিভ সেশন নিবে। অবশ্যই আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আপনারা চ্যাটে লিখবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ আ লট অফ পার্টিসিপেন্টস হিয়ার। সো আমরা সবাই বারবার আনমিউট করে কথা যদি বলি তাহলে কিন্তু একে অপরের ডিস্টার্ব হবে। তো আমরা আনমিউট না করি বা ভিডিও অন না করি, আমাদের কারো যখন কোনো প্রশ্ন আসে আমরা কিন্তু চ্যাটে লিখবো, ঠিক আছে? এবং অবশ্যই ইনস্ট্রাক্টর ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা ক্লাস নেওয়ার টাইমে প্রশ্নগুলো আমি দেখে দিব, যদি আপনারা দেখেন দ্যাটস ভেরি গুড, বাট আমি মাঝে মাঝে প্রশ্ন দেখে দিব যাতে আপনাদের ওভারঅল ক্লাস নেওয়ার টাইমে কোনো অসুবিধা না হয়। আজকের আমাদের এই এন্টায়ার সেশনটির জাস্ট ওভারঅল আলোচনা এভাবে হবে। সবার আগে সেতু ভাই কথা বলবেন, তারপর আনিস ভাই, দেন হাসিন ভাই এবং ফয়সাল ভাই। তো অবশ্যই আমি আর দেরি না করে সাইদুর রহমান সেতু ভাইকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, একটু আনমিউট যদি করতেন। ও আচ্ছা, ভাই এই তো এখন শোনা যাচ্ছে আমাকে? জি জি। আচ্ছা আচ্ছা, পারফেক্ট পারফেক্ট। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আলহামদুলিল্লাহ আছেন। ভাই, আমি আমি পারফেক্ট। আপনি ঠিক আছেন? জি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা অনেক ইন্টারেস্টেড আপনার কাছ থেকে শোনার জন্য এই ওভারঅল পিএইচপি ফান্ডামেন্টালস কোর্সের মধ্যে কি কি থাকবে, কি কি নিয়ে আপনারা এসেছেন ওভারঅল সব স্টুডেন্টসদের জন্য। সো প্লিজ, দ্য ফ্লোর ইজ ইনশাল্লাহ, ইয়োর। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, প্রথমেই মানে আমি যেটা একটু বলি, একটু অফ টপিকে একটা ছোট্ট কথা বলি। এটা হইতেছে, ধরেন আমাদের বাসায় যখন মানে আমার মানে মাংস টাংস খাইতে খুব ভালো লাগে, খাসির মাংস, গরুর মাংস এরকম খুব ভালো লাগে। তো যেদিন রান্না হয় না, শুরুতেই আমার আম্মু কোনোদিনই আমার খাসির মাংস ডিরেক্টলি খাইতে দেয় না। শুরুতে কি করে যে তুমি এই যে একটু সবজিটাকে খাও, এই শাকটাকে খাও, এটা কমপ্লিট করে তারপর তুমি আগে ওইটা ওইটা খাবা, মাছ মাংসের দিকে যাবা। তো সিমিলারলি আজকের সেশনে আমি হইতেছি সেই শাকসবজি। কারণ এখানে হাসিন ভাই আছে, আনিস ভাই আছে, অনেক বড় বড় মানুষের দারুণ দারুণ কথাবার্তা আছে। সো আমি শাকসবজি হিসেবে আসলে খুব বেশি সময় নিব না, অল ওভার আমি একটা আইডিয়া দিয়ে হোপফুলি আমি শেষ করে দিব এটা আর কি। তো স্টুডেন্টদেরও একটু ধৈর্য ধরে আমি এই শাকসবজি শোনার আহ, আহ্বান জানাইতেছি। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা চ্যাটে জানাইতে পারবেন, এবং আমিও হয়তো আপনাদের কিছু ছোট ছোট প্রশ্ন করার চেষ্টা করব যাতে আমি আপনাদের সম্পর্কে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং পাই। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, আমরা এই কোর্সটার নামই দিচ্ছি দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, বিকজ এইখানে যদি আপনি দেখেন, আমরা যখন একটা কোর্সে হাসিন ভাইকে পাই, আমরা যখন আনিস ভাইকে পাই, ইভেন ফয়সাল ভাইয়েরও এক্সপিরিয়েন্সটা আমরা পাই, তখন ডেফিনেটলি আমরা এখানে নর্মাল পিএইচপি কোর্স এটা আনবো না। কমপ্লিট পিএইচপি কোর্স, পিএইচপির এ টু জেড যাতে থাকে সেভাবে আমরা এটা সাজানোর চেষ্টা করব। তো সেই জিনিসটা আমরা দেখবো। আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি সাইদুর রহমান সেতু, আমি ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ, এবং ইন্টারেক্টিভ কেয়ার্সে আমি টেক অ্যাডভাইজার অ্যান্ড মেন্টর হিসেবেও কারেন্টলি আছি। তো সবচেয়ে বড় পরিচয়, আমি লার্নার, আমি এখনো শিখতেছি। সো এই কোর্স
কোর্সটা আমার নিজের জন্য অনেক বড় একটা শেখার অপরচুনিটি এখানে। সো প্রথম যেই প্রশ্নটা আমি মনে করি আসলে একটু আমাদের করা দরকার, সেটা হইতেছে ওয়াই শুড ইউ ইভেন কনসিডার লার্নিং পিএইচপি। মানে পিএইচপি কেন শেখা দরকার, রাইট? আমি তো অন্য যে কোনো কিছুর দিকে যাইতে পারি, এখন পিএইচপি কেন শিখবো? এই অ্যান্সারটা আমাদের ভিতরে শুরুতে একটু স্ট্রংলি থাকা দরকার। কারণ আমি যদি কনফিউজড থাকি যে আমি পিএইচপি শিখবো নাকি পাইথন শিখবো নাকি আমি অন্য কিছুতে টাইম ইনভেস্ট করব, দেন আমি কোনোটাই আসলে পারফেক্টলি শিখতে পারবো না। এই জন্য আমাকে একটু স্থির হইতে হবে, আমার একদম মানে ভিশনটা ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন পিএইচপি শিখতে চাই, রাইট? সো ওই জায়গাটাতে আপনার ভিশন যাতে ক্লিয়ার হয়, আমি একটু হেল্প করতে পারি যে কেন আপনি আসলে পিএইচপি শেখার ব্যাপারে আদৌ কনসিডার করবেন যে আপনি পিএইচপি শিখতে চান। সো যেটা অলরেডি প্রমিয়াপো শুরুর দিকে কিন্তু বলছিল যে ওয়ার্ল্ডের প্রায় 76.3% ওয়েবসাইট পিএইচপির উপরে তৈরি করা। মানে পিএইচপি একক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা এমন না, আরো টেকনোলজিস আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো সেই ওয়েবসাইটগুলোতে ইন্টিগ্রেটেড থাকতে পারে, কিন্তু পিএইচপি অলমোস্ট 76% ওয়েবসাইটে ইউজ হচ্ছে। সো আপনি একটু চিন্তা করে দেখেন, এই বিশাল পরিমাণ ওয়েবসাইট গুলা মেনটেন করার জন্য, আপডেট করার জন্য রেগুলারলি কি পরিমাণ ডেভেলপার দরকার। এবং সেই জায়গাটা আপনার মানে কখনোই আমরা আসলে শেষ করতে পারবো না। যদি এই 76%-এর কথা বলি, আমরা প্রতি বছর যত স্টুডেন্ট বাংলাদেশ থেকে বের করতেছি, আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে এত বিশাল সংখ্যক জায়গায় এখানে আসলে জব না পাওয়ার বা কাজ না পাওয়ার কোনো সুযোগই নাই, আপনি যদি নিজেকে স্কিলড হয়ে রেডি করতে পারেন। ঠিক আছে? সো ইজেন্ট পিএইচপি ডেড অলরেডি? আসলে ডেড না, এখনো বিশাল জায়গা বাকি আছে। সো 76% তো সাডেনলি ডেড হওয়ার কোনো সুযোগই নাই, রাইট? এবং আপনি যদি পিএইচপি বেসড সিএমএস গুলো দেখেন বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলো দেখেন, যেটা আসলে পিএইচপির অনেক বড় একটা পাওয়ার বলে আমি মনে করি, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, এরকম অনেকগুলো সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ওয়ার্ডপ্রেসের সাথে হোপফুলি আপনারা সবাই পরিচিত। ইভেন জুমলার ব্যাপারটা হইতেছে, জুমলার সাথে অনেকে পরিচিত না, দ্রুপালের সাথেও হয়তো অনেকে পরিচিত না। যারা ইভেন আমার পরিচিত এমন এক ভাইও আছেন যিনি অনলি জুমলা দিয়ে কাজ করে ইয়ারলি সে $100K+ আর্ন করতে পারছিল অনলি জুমলা। সো আমরা যেখানে ভাবতেছি যে জুমলার মানে ওয়ার্ডপ্রেস মরে যাইতেছে, পিএইচপি মরে যাইতেছে, সেখানে সে অনলি জুমলা দিয়ে একজন পার্সন একটা স্কেলেবল অলমোস্ট অফিসের মতো সে আর্ন করতে পারতেছে। সো যদিও আর্নিংস একটা ডিফারেন্ট স্কিল সেটের উপরে ডিপেন্ড করে, তারপরও আমি জাস্ট বললাম আর কি। এছাড়াও পিএইচপিতে আপনি জোস কিছু ফ্রেমওয়ার্কস পাবেন, যেই ফ্রেমওয়ার্কস গুলোর অসাধারণ কাজ, অসাধারণ ডকুমেন্টেশন এবং খুবই আমি কম্পারেটিভলি বলবো ইজি টু লার্ন। যেহেতু এখন এটার কমিউনিটি সাপোর্টটা আসলে অনেক বেশি, সো আপনি সহজেই পিএইচপি যদি খুব ভালো মতো জানেন, এই টাইপের যে ফ্রেমওয়ার্কস গুলো আছে এগুলো আপনি খুব সহজেই এক্সপ্লোর করতে পারবেন। এখন খুব সহজেই ব্যাপারটা কিন্তু বেশ আপেক্ষিক, সবার জন্য ব্যাপারটা খুব সহজে নাও হইতে পারে। যেই ব্যাপারটাতে আমাদের শুরুতেও বোঝা দরকার যে প্রোগ্রামিং বেসিক্যালি সবার জন্য আসলে কি না, এটাও আমাদের একটু চিন্তা করা দরকার। বিকজ আমি যেটা পার্সোনালি বিলিভ করি, স্পুন ফিড বেবিদের আসলে প্রোগ্রামার বানানোর মানে কোনো সুযোগ নাই। এই কোর্সে আমরা আসলে কোনো স্পুন ফিড বেবি স্টুডেন্টও চাই না। আমরা একটু ফাইটার মন মানসিকতার লোকজন এখানে চাইতেছি, যারা আসলে জিনিসগুলাকে নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবে, নিজের মতো করে দেখতে পারবে। তাকে সবকিছু যে মুখে তুলে খাওয়াই দেওয়া হবে, এইটাতে তার সবচেয়ে বড় যে হ্যাবিটটা হবে, না পছন্দ হবে তার খাবার, না সেটা তার গায়ে লাগবে, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। সো এইখানে আপনি যদি স্পেসিফিক এই কোর্সের কথা চিন্তা করেন বা পিএইচপি শিখতে চান বা যে কোনো টেকনোলজি শিখতে চান, আপনার একটা ব্যাপার মনে রাখতে হবে যে জার্নিটা খুব বেশি মানে ডেফিনেটলি অ্যাচিভেবল, বাট একদম ইজি না। প্রোগ্রামিং খুব ইজি জিনিস না, এই জিনিসটা আমাদের শুরুতেই একটু মনে রাখা উচিত। এটা যদি এত ইজি হইতো তাহলে এটা আসলে আপনার ক্যারিয়ারে এত বড় ইম্প্যাক্ট কখনোই রাখতে পারতো না। বাট কঠিন হইলেও জিনিসটা অ্যাচিভেবল, এই জায়গাটা আবার ভয় পাওয়ার কোনো মানে নাই। সো ইনিশিয়ালি একদম স্টার্ট যদি আপনি করতে চান যে আপনি কোন কোন ব্যাপারগুলো পিএইচপি শিখতে পারেন, সেটার একটা বেসিক ধারণা আমি এখানে আপনাদের দিতে পারি। তো ধরেন পিএইচপির ভেরিয়েবলস, ডেটা টাইপস, অ্যারে, স্ট্রিং, জেনারেল লুপ, কন্ডিশন, ফাংশন সহ এখানে যে টপিকগুলো আপনি দেখতেছেন, ইনিশিয়ালি স্টার্ট করার জন্য ডেফিনেটলি আপনি এই জিনিসগুলো শুরুতে শিখতে পারেন। আপনি যদি পিএইচপিকে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চান, সেভাবেই মানে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করেও শিখতে চান, প্রবলেম সলভিং করতে চান, সেই সুযোগ আপনার কিন্তু এখানে আছে। ইভেন আপনি যেহেতু পিএইচপি আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো করতে পারবেন অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, আপনি পিএইচপি শেখার পর মানে ডেফিনেটলি ডেটাবেজ ইন্টিগ্রেশন নিয়ে একটু কাজ করবেন, সেশন, কুকিজ, আরো অনেক কিছু সম্পর্কে জানবেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানবেন। এইগুলা কিন্তু আমি বলতেছি ইনিশিয়ালি, ধরেন আপনি যদি নিজে নিজে শিখতে চান, একেবারে নিজে নিজে শুরু করতে চাইতেছেন, তখন কোথা থেকে শুরু করবেন? এই টপিকগুলো থেকে আপনি ডেফিনেটলি শুরু করতে পারবেন। এবং এটা ছাড়াও আপনার যদি মনে হয় যে না এই টপিকগুলোর এইগুলাই কি আসলে শেষ কিনা, না ডেফিনেটলি শেষ না, মানে মেনি মোর, অনেকগুলো টপিক আছে, অনেক বিষয় আছে। আমরা শুধু ইনিশিয়াল স্টেজের কথা বলতেছি। আমাদের একটা ব্যাপার মনে রাখা দরকার, আমি যদি যে কোনো একটা স্ট্যাক নিয়ে কাজ শুরু করতে চাই, প্রজেক্ট বানাইতে চাই, ওই স্ট্যাকের কিন্তু A to Z আমার শুরুতে জানার দরকার নাই।
আমি যদি মনে করি যে আমি সবকিছু জেনে তারপরে জাম্প করব, সবকিছু জেনে তারপরে প্রজেক্ট করা শুরু করব, আমি কোনোদিনই সবকিছু জানবো না। সো এইটাই একটা মজার ব্যাপার, এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা আমি মাঝে মাঝে দিই, জাভাস্ক্রিপ্টের একটা খুব বিখ্যাত বইয়ের সিরিজ আছে, ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট। ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্টের কাইল সিমসনের লেখা। কাইল সিমসনের যে বিভিন্ন অনলাইন সেমিনার গুলা সে নেয়, অফলাইন সেমিনার গুলো নেয়, সেই ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুকস জাভাস্ক্রিপ্টের উপরে লেখা তার। সে যখন কোনো সেমিনারে যায় সেখানে তার টি শার্টে লেখা থাকে আই স্টিল ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট। ব্যাপারটা তাই। সো ইউ ডোন্ট নো জেএস এর মতো আপনি কখনোই আসলে সব আমরা জানতে পারবো না, বাট এটাও আসার কথা যে সব জেনে আমার কাজ শুরু করতে হয় না। আমি মোটামুটি ইনিশিয়াল একটা প্রিপারেশন নিলেই দেখা গেছে আমি অনেক ভালো মতোই কাজ শুরু করতে পারবো। তো যদি আপনার একটা উইক বাই উইক গাইডেড প্ল্যান লাগে, যে না আমি উইক বাই উইক কিভাবে আমার টাইমটাকে সাজাইতে পারি, সেটার জন্য ডেফিনেটলি আপনি ইন্টারেক্টিভ কেয়ার্সের যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটটাতে আমাদের স্পেসিফিক এই কোর্সটা ডিটেইলডে দেওয়া আছে, আপনি সেই যদি কোর্সে এনরোল নাও করেন, তারপরেও যদি আপনি সেই উইক বাই উইক প্ল্যানগুলোর টপিকগুলো নিজে একটু অ্যানালাইসিস করেন, নোট ডাউন করেন, নিজে যদি রিসার্চ করতে মানে পারেন, ডেফিনেটলি আপনি পিএইচপি খুব ভালো একটা নলেজ আপনি অ্যাচিভ করতে পারবেন। সো এই ডিটেল গাইডলাইনের জন্য আপনি চাইলে, উইক বেস গাইডলাইনের জন্য আপনি ইন্টারেক্টিভ কেয়ার্সের যে ওয়েবসাইটটা আছে সেখানে ডেফিনেটলি ভিজিট ভিজিট করতে পারেন। আচ্ছা, এখন কোথায় থেকে শিখবো, তাই না? কোথায় থেকে শিখবো? সবচেয়ে ভালো রিসোর্স হইতেছে PHP.net, মানে যেখানে পিএইচপির আলটিমেট ডকুমেন্টেশনটা আছে। এছাড়া ইউটিউব আছে, W3 স্কুলস আছে। ইনিশিয়াল থিংগুলো শেখার জন্য এই রিসোর্স গুলাই ফ্রিতে মোর দ্যান এনাফ বলে আমি মনে করি। বাট এখানে একটা সমস্যা আছে, ইউটিউবের সবচেয়ে বড় একই দিকে সুবিধা এবং অসুবিধা হইতেছে ইউটিউবে অলমোস্ট ইনলেস রিসোর্সেস, রিসোর্সেস এর কোনো অভাব নাই। এখন ওইখান থেকে আমি কোনটা চুজ করব, এটাও দেখা গেছে অনেক সময় একটা টাফ কোশ্চিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমি যেটা রিকমেন্ড করি, যে আমরা যেই উইক বাই উইক টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বা যেই সিলেবাসটা আছে, ওই সিলেবাসের স্পেসিফিক টপিকটা নিয়ে আপনি প্রথমে একটু একটা রাফ ক্র্যাশ কোর্সের মতো দেখার চেষ্টা করবেন ইউটিউব থেকে। মানে ইউটিউবের যেই মানে এই জায়গাটাতে একটু কন্ট্রোভার্সিয়াল একটা মতামত আছে আমার। অনেকে যেটা করে যে ধরেন ইউটিউব বেস যে বিভিন্ন প্লেলিস্ট আছে, এই ইউটিউব বেস A to Z প্লেলিস্ট গুলা আমাদের একটু ফলস হোপ দেয়। আমরা হয়তো মনে করি যে যে কোনো একটা প্লেলিস্ট আমি A to Z কমপ্লিট করলে আমি সম্পূর্ণ সবকিছু শিখে যেতে পারবো, ওর ব্যাপারটা এমন নাও হইতে পারে, আপনি টিউটোরিয়াল হেলেও পড়ে যেতে পারেন। তো এই জন্য আমি যেটা বলবো, যে আমরা যে উইক বাই উইক প্ল্যানটা আপনাকে দিতেছি এটা তো ফ্রি, এটার জন্য কোনো এনরোলমেন্টের দরকার নাই। ওই স্পেসিফিক টপিকগুলোর একটা আইডিয়া ডেফিনেটলি আপনি ইউটিউব থেকে নিতে পারেন, আপনি চাইলে W3 স্কুলস থেকে পড়তে পারেন, বাট আলটিমেটলি দ্য বেস্ট রিসোর্স হচ্ছে পিএইচপির যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা সেটা। সো একটু ডকুমেন্টেশন পড়ার অভ্যাসটাও আমি মনে করি আমাদের আসলে গ্রো করা দরকার। সো এটা তো গেল মানে ফ্রি রিসোর্সেস এর ব্যাপারে। আপনি যদি একটু পেইড রিসোর্সের কথা চিন্তা করেন, এখানে আমি ইনডিরেক্টলি একটু আমার মানে আমাদের প্রমোশন চালাই দিতে পারি আর কি। আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্স যেটা আছে এখানে মানে এখানে মানে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি কতটা হ্যাপি এটা আসলে আমি এক্সপ্লেন করতে চাইতেছি না, বিকজ আমার নিজেরই প্রচুর কিছু শেখার আছে। আই উইশ আমি পারলে আমি নিজে এনরোল করে শিখতাম, এরকম ফিল হইতেছে। সো এখানে হাসিন ভাই আছেন, যিনি মানে মানে আমার আইডলের মতো, তাকে নিয়ে আসলে বলার কিছু নাই। আনিস ভাই আছে, তার কাছ থেকে আপনারা মানে বহু কিছু নেওয়ার আছে, অ্যাডভান্স অনেক টপিক আনিস ভাইয়ের কাছ থেকে শেখার আছে। এবং দ্য ইনসেন অ্যামাউন্ট অফ ডেডিকেশন এবং সাপোর্ট আপনারা দেখতে পারবেন আসলে ফয়সাল আহমেদের বা ফয়সাল ভাইয়ের কাছ থেকে। সো এখানে সবচেয়ে মানে কদু টাইপে আমি, বাট তারপর আমি এখানে ঢুকে গেছি সবার সাথে, বিকজ এতজন আছে, আমি এক ইম্পোস্টার সাইড দিয়ে ঢুকে গেলে আসলে কেউ টের পাবে না, এই জন্য আমিও আছি। সো এইটাও রেকমেন্ডেড থাকলো ডেফিনেটলি। আচ্ছা, এখন হাউ টু লার্ন, রাইট? আচ্ছা, হাউ টু লার্ন এই যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং আমার কাছে যেটা মনে হয় যে এই ইনলেস রিসোর্সেস যেখানে আছে, এইখানে সবচেয়ে কঠিন টাস্ক আসলে শেখা। কিভাবে শিখবো, এটা শিখতে পারলে আসলে অনেক কিছু শেখা সম্ভব। এই জন্যই আমাদের একটু মানে প্ল্যান প্রসেসে আগাইতে হবে। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের একটু ছোট্ট করে জাস্ট বলি, যে লার্ন দ্য বেসিক্স। আপনি আপনাদের ভিতরে অনেকের, আপনাদের চ্যাটে আমি একটা প্রশ্ন আগে একটু করতে চাইতেছি, আপনাদের ভিতরে এমন কারো কি মন মানসিকতা আছে যে যে কোনো কিছু আপনার মনে হয় যে না আমার এটা সব জানতে হবে, এটা সব জানা ছাড়া আপনি সামনের দিকে আগাইতে চান না? যে কোনো একটা টপিক আপনার জানলে মনে হয় যে না এটার A to Z আমি জানবো, এটা ডিপ আমি সব জানবো, এটা সবকিছু যাই না তারপরে আমি নেক্সট টপিকে যাব। এই ফিল আছে কারো আপনাদের ভিতরে? একটু চ্যাটে জানাবেন তো। যে না মানে পারফেকশন ইজ দ্য ফিল, যেন আমার সব জানতে হবে ভাই, একদম A to Z জানতে হবে, এটা ছাড়া আমি নেক্সট ফেজে যাবোই না। আছে, আচ্ছা কিছু জন আছে, যাদের নাই তাদের তো খুবই ভালো। আর যাদের আছে ওই যে আচ্ছা, গুড। এই যে ভাই, এটা 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 অনেকেরই আছে, কিন্তু আমাদের শুরুতে মনে রাখতে হবে যে মানে স্টার্টিং পয়েন্টে আমি সব জানতে পারবো না, এটা পসিবল না, ইট টেক্স টাইম। এখানে টাইম নামে খুব ইম্পর্টেন্ট একটা কারেন্সি আছে, যেই কারেন্সিটা শেখার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। টাইম দেওয়া ছাড়া আপনি কোনোদিনই পারফেক্টলি আসলে সব জানতে পারবেন না, এবং শুরুর দিকে আপনার সব জানার দরকারও নাই।
আপনি যদি কাজ শুরু করতে চান, আপনি যদি কোথাও একটা ইন্টার্নশিপ পাইতে চান, আপনি একটা প্রজেক্ট বিল্ড করতে চান, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এটার জন্য আপনার সব জানার দরকার নাই। গ্রাজুয়ালি তো ডেফিনেটলি আপনি জানতে পারবেন। সো শুরুতে ফোকাস দিবেন বেসিক্স বা ফান্ডামেন্টাল শেখার ব্যাপারে। আপনার ফান্ডামেন্টাল যত স্ট্রং হবে, আপনি মানে নিশ্চিত থাকতে পারেন আপনার জার্নি ঠিক তত বেশি স্মুথ হবে, অ্যাডভান্স টপিকগুলো আপনার তত বেশি জানার আগ্রহ বাড়বে। ঠিক আছে? হ্যাঁ। সো কনসেপ্ট একটা হইতেছে অল ইউ নিড টু নো, আর এখানে আমরা যেটা বলবো সেটা হইতেছে যতটুকু ইউ নিড টু নো। যদিও আমাদের কোর্সে অল ইউ নিড টু নোই থাকবে, কিন্তু আমি বলতেছি আপনি যদি নিজে নিজে শিখতে চান সেক্ষেত্রে আপনার অল ইউ নিড টু নো নিয়ে প্রথমে মাথা ঘামাইলে হবে না। যতটুকু ইউ নিড টু নো দিয়ে শুরু করেন, দেন আস্তে আস্তে অল ইউ নিড টু নোতে আপনি যাবেন। সো এটা আসলে একটা মানে গ্রাজুয়ালি এটা আপডেট হবে, আপনি ইমিডিয়েট জাম্প দিয়ে সবকিছু শিখতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা, ইমপ্লিমেন্ট হোয়াট ইউ হ্যাভ লার্নড। আপনি একজন খুব মারাত্মক মানে ইনস্ট্রাক্টরের একটা খুব সুন্দর টিউটোরিয়াল সিরিজ দেখলেন, বা তার একটা কোর্স আপনি করলেন, টিচার তো জোস, সে ধরেন একদম এআই এর মতো স্পিডে সব কোডিং করে দিতেছে, বাট আপনি কি করলেন, ওইটা দেখে নিজে জীবনেও কোড করলেন না। আপনি বুঝলেন যে আরে আমি তো সব কনসেপ্ট বুঝে গেছি, এটা আবার কোড করে করতে হবে নাকি, আমি তো পারি এটা। এই যে যে ব্যাপারটা, এটাতে যেটা হবে, আপনি নিজের হাতে কোড না করলে ভাই, এটা পুরো বই পড়ে সাঁতার শেখার মতো হবে, আপনি জীবনেও শিখতে পারবেন না। সো আপনি যতটুকু আপনার মেন্টর আপনাকে দেখাইতেছে, ওইটা একটু আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আপনি দেখবেন যে আপনি নিজে নিজে করতে গেলে, নিজে নিজে একটা প্রবলেম সলভ করতে গেলে, নিজে নিজে একটা মানে প্রজেক্ট করতে গেলে প্রচুর পরিমাণে ইরর খাবেন, এবং আমরা ইরর নিয়ে প্রচুর ভয় পাই। বিলিভ মি অর নট, শুরু যখন আপনি করবেন কোনো কিছু শেখা, ইরর তখন আপনার বন্ধু। আপনি যদি সেই ইরর গুলাকে রিজলভ করতে পারেন, আপনার শেখাটা আলটিমেটলি আরো কংক্রিট হবে। সো এইগুলা, এই টপিকগুলোর ব্যাপারে ডেফিনেটলি হাসিন ভাইয়ের আপনাদের আরো মানে সুন্দর করে গাইড দিবে। মানে আমি আমার ছোট্ট নলেজ থেকে যেটা বুঝি, আপনি কোনোদিনই যদি শুধুমাত্র টিউটোরিয়াল দেখে যান, আপনি শিখতে পারবেন না। যেটা হবে, ওই যে যখন আমাদের ইউটিউবের স্পিড একটু কম টম ছিল, আমাদের ওই যে জুম আল্ট্রার যে যুগ ছিল, ওই সময় আমরা কি করতাম, মানে সুযোগ পাইলে হলো জিবি জিবি টিউটোরিয়াল ডাউনলোড করে রাখতাম। এখন তো সবার স্পিড অনেক হাই, এখন আর পোলাপান বোধহয় এত ডাউনলোড করে না। তো ওই জিবি জিবি ডাউনলোড করে আমার মানে আমি আমার হার্ড ড্রাইভকে স্কিল্ড বানাইছে, আমি স্কিল্ড হইতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে হার্ড ড্রাইভে জিবি জিবি পড়ে আছে। সো রিসোর্সেস যদি আপনি নিজে কাজে না লাগান, নিজে কোড না করেন, এটা আসলে মানে অলমোস্ট ইউজলেস একটা থিং হয়ে দাঁড়াবে। ইমপ্রুভ ইউর কোড গ্রাজুয়ালি। এখন শুরুর দিকে আমাদের মানে বিগিনারদের যে আরেকটা বড় সমস্যা থাকে, যে সে শুরুতেই পারফেক্ট কোড লিখতে চায়। শুরুতে পারফেক্ট কোড লেখার কোনো সুযোগ নেই। আপনি খুব ভালো কোড লিখতে গেলে আপনার খারাপ কোড লেখার অভ্যাসও থাকতে হবে। আপনি শুরুতেই যদি টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করেন, স্পেস কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করেন, বিগ নোটেশন নিয়ে চিন্তা করেন, আপনি তো ইমপ্লিমেন্টেশনই পারবেন না ভাই। সো আপনি আগে সামহাও প্রবলেমটা সলভ করেন, আপনি আগে জিনিসটা এক্সিকিউট করেন, দেন অপটিমাইজ করেন। আপনি হ্যাঁ অবশ্যই গুড প্র্যাকটিস আমার করতে হবে, কিন্তু আমরা যেহেতু বিগিনারদের পার্সপেক্টিভ থেকে বলতেছি, আপনি আগে শুরুতে জিনিসটা এক্সিকিউট করার চিন্তা করেন, দেন ধাপে ধাপে ওইটাকে অপটিমাইজ করার প্ল্যান করেন। সো ইমপ্রুভ করেন গ্রাজুয়ালি। একদম ইনস্ট্যান্টলি পারফেক্ট কোড লিখবো, অমুকের কোড অনেক সুন্দর হয়, আমার কোড দেখলে অনেক খ্যাত খ্যাত লাগে, এই জিনিসগুলো নিয়ে থাকা যাবে না। আপনাকে কোড এক্সিকিউট করতে হবে। এইখানে ইনিশিয়াল আপনার প্রাইমারি টাস্ক আগে কাজ কমপ্লিট করা, রাইট? আচ্ছা। অ্যান্ড বিল প্রজেক্ট অর প্রোডাক্ট। সবচেয়ে ভালো যেটা হয়, প্রত্যেকটা কোর্স, যে কোর্সগুলো অনেকেই করে, এই কোর্সগুলোর একটা লিমিটেশন থাকে। ধরেন একজন মেন্টরের পক্ষে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রজেক্টস এর বাইরে আসলে দেখানো সম্ভব না। সে কনসেপ্ট দেখাবে কখন, প্রজেক্ট করবে কখন, তাই না? সো ওইখানে যে ব্যাপারটা ঘটে, সব স্টুডেন্ট ওই সেম প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, সব স্টুডেন্ট ওই সেম যে ডিজাইনগুলো দেখাইছে তাই নিয়ে কাজ করতেছে। সো ন্যাচারালি এটা আপনার পোটেনশিয়াল যারা এমপ্লয়ার তাদের কাছে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যে আপনি সেম জিনিসই সবাই করে আসছে, তাই না? তো ওই জায়গাটাতে আপনি আপনার পার্সোনাল একটা প্রোডাক্ট বা পার্সোনাল একটা প্রজেক্ট নিয়ে যদি কাজ করেন, সেখান থেকে আপনি দেখবেন যে আপনি ইনসেন অ্যামাউন্ট অফ থিংস নতুন করে শিখতে পারতেছেন। কারণ যখনই আপনি নিজের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, দেখবেন যে নতুন একটা সমস্যা অ্যারাইজ হবে, নতুন একটা ফিচার আপনি ইমপ্লিমেন্ট করতে চাবেন, তখন দেখবেন ওইটা নিয়ে আপনার আরো রিসার্চ করতে হইতেছে, আপনার শেখাটা পারফেক্টলি পাকাপোক্ত হচ্ছে। সো একটা নিজের পেট প্রজেক্ট আপনি রাখতে পারেন, বা একটা প্রোডাক্ট আপনি ডেভেলপ করতে পারেন। এই জন্য আপনার মানে একদম মানে খুব ইউনিক আইডিয়া লাগবে, ব্যাপারটা এমন না। আপনি এক্সিস্টিং যে কোনো আইডিয়ার উপর একটা প্রোডাক্ট বানাইতে পারেন। সেই প্রোডাক্টে আপনি দেখবেন, ইভেন আপনাদের যদি আমাদের পডকাস্টের কথা মনে থাকে, যে হাসিম ভাইয়ের একটা অর্ক নামে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছিল অনেক আগে, সেটার কথাও কিন্তু আমরা পডকাস্টে শেয়ার করছিলাম। তারা ওই সময় থেকে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আসে, তারা প্রোডাক্ট ডেভেলপ করতেছে, আরো নতুন জিনিস এটা থ্রুতে শিখতেছে, টিমের সবাই শিখতে পারতেছে। সো পার্সোনাল প্রজেক্ট, পার্সোনাল প্রোডাক্ট বিল্ড আপের আসলে কোনো বিকল্প নাই যদি আপনি স্ট্যান্ড আউট হইতে চান এই ভিড়ের মধ্যে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্যান্ড আউট হওয়াটা অনেক ইজি, কিন্তু আপনাকে একটু স্মার্টলি কাজ করতে হবে। কঠিন না, বাট পসিবল। সো পার্সোনাল প্রোডাক্ট অথবা প্রজেক্ট নিয়ে আপনি ডেফিনেটলি কাজ করতে পারেন। আর ফাইনাল যেটা পয়েন্ট, কিভাবে আপনি আরো ভালো শিখতে পারবেন, সেটা হচ্ছে শেয়ার ইউর লার্নিংস। আপনি যে জিনিসটা শিখতেছেন, এই জিনিসটা যদি আপনি অন্য কাউকে শেখাইতে চান বা শেখাইতে পারেন, এটার চাইতে পারফেক্ট একটা ওয়ে হইতে পারে না আপনার নিজের শেখাটাকে আরো মানে এনরিচ করার ক্ষেত্রে। বিকজ আপনি নিজে যদি না বোঝেন, আপনি আরেকজনের বোঝাবেন কেমনে?
তাই না? সো আপনি দেখবেন যে আরেকজনকে বোঝানোর যেই ব্যাপারটা, এটার জন্য মানে এই না যে আপনার সবাইকেই ইউটিউব ভিডিও বানাইতে হবে, সবাইকেই ইউটিউবার হইতে হবে, সবাইকেই মেন্টর হইতে হবে, ব্যাপারটা এমন না। আপনি একটা আর্টিকেল লিখতে পারেন, আপনার ভিডিও ভালো বানাইতে ভালো লাগে না, আপনি একটা আর্টিকেল লেখেন, ব্লগে লেখেন। আপনার ভিডিও বানাইতে ভালো লাগে, আপনি একটা টিউটোরিয়াল বানান। আপনার তো রাতারাতি ওইটা দিয়ে আপনাকে সবাই জাজ করবে, ব্যাপারটা এমন না। বাট আপনি আপনার নলেজ অলওয়েজ শেয়ার করতে পারবেন। যেমন একটা কথা বলে না, দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান বেটার দ্যান মি। ব্যাপারটা যেমন সত্য, কেউ না কেউ আপনার চাইতে কম জানে, এটাও সত্য, আপনিও কারো না কারো চাইতে বেটার। সো ডেফিনেটলি আপনি যতটুকু জানেন সেটা আপনি কারো না কারোর সাথে শেয়ার করতে পারেন। এই প্রসেসগুলো যদি আপনি আসলে ফলো করেন, আমি মনে করি যে খুব ভালো মতো আপনি আপনার যে লার্নিং এক্সপিরিয়েন্স সেটা আসলে গ্যাদার করতে পারবেন। আচ্ছা, ওকে। এখন লাস্টে আর একটু মানে বইলা শেষ করি। অলরেডি মেবি আপনাদের আমি খুবই বোরিং করতেছি, এবং আপনারা বোধহয় ওয়েট করতেছেন আরো মানে ভাইদের আলোচনার জন্য আর কি। সো আমি আসলে এই জন্য ভয়ে ভয়ে আছি, তারপরও আর একটু টাইম নেই, আর একটু নেওয়া যায় না? আচ্ছা, ডু সামথিং বিকজ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। ইফ ইউ আর ডুইং ইট জাস্ট ফর দ্য গোল অ্যান্ড ডোন্ট এনজয় দ্য পাথ, দেন আই থিঙ্ক ইউ আর চিটিং ইউর সেলফ। সো আপনি গোল নিয়ে খুবই মানে সিরিয়াস যে ভাই আমার ওয়েব ডেভেলপার হইতে হবে, আমার 7 ডিজিট 8 ডিজিট 6 ডিজিট কামাইতে হবে, আপনি ওই গোল নিয়ে আছেন। এই গোলে থাকা কোনো সমস্যা না। সমস্যাটা হইতেছে যদি আপনি ওই পাথটা এনজয় না করেন, যে ওই গোল পর্যন্ত যাওয়ার পাথটা কি এটা আপনি এনজয় করতেছেন না, তাইলে ভাই আপনি আপনার সাথে চিটিং করতেছেন। তাইলেই আপনার ভিতরে ওই বার্ন আউটের সমস্যা দেখা দিবে, তাইলেই আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, প্যানিক অ্যাটাকে ভুগবেন, নানাবিধ সমস্যা আপনার আস্তে আস্তে দেখা দিবে। সো মানে একটা সিঙ্গেল থিং যদি আপনি আমার কাছ থেকে নিতে চান, যে ভাই একটা সিঙ্গেল অ্যাডভাইস আমি নিতে চাই, সেটা হইতেছে যে যদি আপনি রিয়েলি এই যে শেখার যে জার্নি, এটা আপনার কাছে পেইনফুল না লাগে, আপনি যদি এটা এনজয় করতে পারেন, তাইলে ভাই আপনি প্রোগ্রামিং করেন। শেখাটা যদি আপনার কাছে পেইনফুল লাগে, বা আপনার কাছে যদি মনে হয় যে শিখা আমি XYZ হয়ে যাব, ওইটা যদি আপনার কাছে বেশি অ্যাট্রাকটিভ লাগে, দেন আসলে প্রোগ্রামিং মেবি আপনার জন্য আসলে না। এই কারণে এটা একটা কন্টিনিউয়াস লার্নিং পাথ, এখানে আপনার আজীবন শিখতে হবে, তাই না? সো নিজের সাথে চিট করেন না, ডেফিনেটলি মানে পাথটা ফলো করেন। আচ্ছা, এইটা কে পড়তে পারেন, আমাকে একটু চ্যাটে জানাইতে পারবেন যেটা এটা কি 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 লেখছে এখানে, কি লেখা আছে? এনিওয়ান? এখানে অনেকেরই এটা পড়তে পারার কথা, কি লেখা এখানে? প্যাশন্স। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মোটামুটি মানে দ্য অনলি স্কিল ইউ উইল এভার নিড, যে কোনো জিনিস যদি আপনি অ্যাচিভ করতে চান, আমরা ডেফিনেটলি হার্ড ওয়ার্ক, ফোকাস, অনেক কিছুই বলতে পারি, কিন্তু ধৈর্য, ধৈর্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সবর খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কখনোই কোনো কিছুই গ্রেটলি অ্যাচিভ করতে পারবেন না যদি আপনি সবর না রাখতে পারেন, ধৈর্য না রাখতে পারেন। সো এটাও একটা খুবই লম্বা জার্নি, বাট খুবই বিউটিফুল একটা জার্নি, খুবই রিওয়ার্ডিং একটা জার্নি। এই জার্নিতে যে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবর। সো আমরা মানে এই এই জিনিসটা একেবারে মনে গাইথা নেন যে আমার ধৈর্য ধরতে হবে, সবর রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে যে ডেফিনেটলি আমি যদি এফোর্ট দিই, পসিবল। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি এই ভেজিটেবল এবং শাকসবজির যে আলোচনা আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি জানাইতে পারেন। আমি আসলে খুব বেশি আর টাইম নিয়ে ওয়েস্ট করবো না, আমি জানি আপনারা সবাই ওয়েট করতেছেন ভাইদের আলোচনা শোনার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা ধৈর্য ধরে পুরোটা সময় ছিলেন, পুরোটা সময় শুনছেন, আমি অনেক 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 কৃতজ্ঞ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কথা থাকে, ডেফিনেটলি জানাইতে পারেন। সেতু ভাই, অ্যাকচুয়ালি আপনার সাথে যখনই কথা বলি এবং আপনার কথাগুলো যখন শুনি, অনেক বেশি মোটিভেটিং লাগে, এবং আমি প্রিটি শিওর আজকের স্টুডেন্টসরাও অনেক বেশি হ্যাপি টু হ্যাভ ইউ। আমরা এরপর অবশ্যই হাসিন হায়দার ভাইয়ের কাছে চলে যাব, এবং অনেকে এখানে তাও লিখছে আমরা অবশ্যই হাসিন ভাইয়ের কথা শুনতে চাই। উই আর ভেরি এক্সাইটেড। শিওর এর শিওর, আগে আমরাও একটা শুনতে ছোট্ট চাই। কোয়েশ্চেন আমরা পেয়ে নিচ্ছি একজনের কাছ থেকে। বললো যে ভাই, হাউ টু অর্গানাইজ মাইসেলফ, এটা যদি একটু ছোট করে অ্যান্সার দিতে পারেন। মানে ডেফিনেটলি মানে হাউ টু অর্গানাইজ, এখানে যে ব্যাপারটা আমি যেটা বিশ্বাস করি, জিনিসটাকে ওভার কমপ্লিকেটেড না করে, আমি যে জিনিসটা ডেসপারেটলি চাই, আমি চাই যে আমি এই সার্টেন থিংটা অ্যাচিভ করতে চাই, এই স্কিলটা আমি অ্যাচিভ করতে চাই, আমি অর্গানাইজ, ফোকাস, অ্যাকশন, অনেক মানে অনেক কিছু, মোটিভেশন, অনেক কথা বলা যায়। এখানে আমার এখন যে জিনিসটা একটা মাথায় রাখতে হবে, আমি যেটা চাইতেছি ওইটার জন্য আমি এনাফ এফোর্ট দিতেছি কিনা। সো যদি আমার নিজের কাছে প্রশ্ন করে দেখেন যে আপনি এনাফ এফোর্ট দিতেছেন কিনা, যদি মনে হয় যে না দিতেছেন না, তার মানে আপনি অর্গানাইজ না।
এখানে প্রত্যেকটা মানুষের লাইফ আলাদা, প্রত্যেকটা মানুষের সার্কামস্টান্সেস আলাদা। সো কারো জন্য স্পেসিফিক বলাটা খুবই টাফ যে আমি কিভাবে আমি অর্গানাইজড আমাকে করব। সো আমি যে প্রসেসটা আমি পার্সোনালি ফলো করি, আমি যখন ডিটারমাইন্ড যে না, আমি এই স্কিলটা শিখতে চাই, ওইটার প্রতি আমার এত বেশি আগ্রহ থাকে যে আমি আমার পুরো লাইফস্টাইল বাকি সবকিছুই ওটার জন্য সাজায় নিই। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, কোনো কংক্রিট অ্যান্সার দেওয়াটা খুবই ডিফিকাল্ট। মানে আপনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল খুবই ডিফারেন্ট হবে। সো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আপনি একটু খেয়াল করে দেখেন যে কোন স্কিলটা বা কোন জিনিসটা শেখাটা আপনার কাছে টপ প্রায়োরিটি, এবং ওইটা অনুযায়ী বাকি কিছু আপনি অর্গানাইজ করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া সিএসসি ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েট স্কিল। অ্যান্ড উইদাউট এনি ফার্দার এডু আমরা অবশ্যই অলসো আমরা অনেক বেশি এক্সাইটেড ভাইয়ের কাছ থেকে শোনার জন্য। শিওর। আচ্ছা, আরেকটা বোধহয় প্রশ্ন আসছে না, জাস্ট একটা পিএইচপি দিয়ে কি নিজেদেরকে দাঁড় করাই? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই যারা এখানে আছেন তাদের সবাইকে সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, আমরা তো আজকে চারজন ভাইয়ের কথাই শুনবো, একজন পর একজন অবশ্যই বলবেন এবং খুব ইন্টারঅ্যাক্টিভ ভাবে আমাদের সেশনটা হচ্ছে। তো হাসিন ভাইয়ের কথা আমরা সবাই শুনবো, এর আগে আমরা একটু আনিস ভাইয়ের কাছে অবশ্যই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আনিস আহমেদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভাই। অবশ্যই আমরা অনেক এক্সাইটেড এবং আমরা অনেক হ্যাপি আপনাকে আমাদের মাঝে পেয়ে। সো প্লিজ আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আসলে অনেকেই অপেক্ষা করছে হাসিন ভাইয়ের কথা শোনার জন্য, কিন্তু যেহেতু শাকসবজি আগে, সেহেতু সেহেতু এরপর আমাকেও আগে দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নাই, মাছ মাংস শেষেই আসবে। আচ্ছা, তো আমি আসলে আমার যে বিষয়গুলো বলার ছিল সেটাতে যাওয়ার আগে দুই একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো, সেতু ভাইয়ের সেশনটা আসলে এতই প্রাণবন্ত ছিল এবং এত সুন্দর করে উনি বিষয়গুলো বোঝাচ্ছিলেন, আমি আসলে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছি আলোচনার মধ্যে ঢুকে যাওয়া থেকে। অনেক কষ্টে নিজেকে আটকে রাখতে হয়েছে। তারপরও আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি যেগুলো আমি তখন বলতে পারিনি, সেগুলো পরে বলার জন্য ওইরকম দু একটা পয়েন্ট একটু টাচ করে তারপর আমি টপিকে চলে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে, সেতু ভাই যেটা বলেছিলেন যে আমরা যেটা শিখবো সেটা ডিপে ঢুকতে হবে, হাতে কলমে করে দেখতে হবে। এটা ডেফিনেটলি ট্রু। আপনি যেটা শিখতে চান, যেটাতে আপনি কাজ করতে চান, সেটার আপনাকে অবশ্যই ডিপে ঢুকতে হবে, হাতে কলমে করে করে দেখে দেখে শিখতে হবে। ভুল করতে হবে, ভুল শুধরাতে হবে, আবার আগাতে হবে, এভাবে শিখতে হবে। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে, এটাকে বলা হয় প্যাসিভ লার্নিং। এটা হবে কি, আহ আপনারা যারা প্রোগ্রামিং অলরেডি আছেন বা প্রোগ্রামিং এ আসবেন, দেখবেন এখানে টপিকের শেষ নেই, অনেক টপিক, অনেক টেকনোলজি, অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনি প্রত্যেকদিন অফিসে গেলে দুইটা নতুন টার্ম শুনে আসবেন। যে কোনো নতুন আর্টিকেল পড়তে গেলে আপনি যে বিষয়ে আর্টিকেল পড়ছিলেন তার পাশাপাশি আরো চারটা নতুন টার্ম আপনার সামনে চলে আসবে। তো এত বেশি বিষয় আমাদের সামনে আসতে থাকবে যে আমরা সবগুলোরই আসলে ডিপে ঢুকতে পারবো না। তখন কি করতে হবে, আমাকে চিনতে হবে কোনটা আমার মূল ট্র্যাক, কোনটা বা কোনগুলো আমার মূল ট্র্যাক, সেগুলো আমাকে হাতে কলমে করে করে শিখতে হবে। পাশাপাশি অন্য যে টার্ম গুলো আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকবে, সেগুলো আমাকে জানতে হবে, তবে সবগুলো আমার ডিপে ঢুকতে হবে না। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা যখন ব্রেকফাস্ট করছেন, লাঞ্চে বসেছেন, যখন আপনার মানে ওই রকম অনেক এনার্জি নিয়ে একটা কাজের মধ্যে ঢুকে যাবেন, ওই এনার্জি নেই, বাট আপনি কিছু একটা কনজিউম করতে পারেন, লাইট কিছু, তখন আপনি ওই টার্ম গুলো দিয়ে সার্চ দিবেন, ইউটিউবে যাবেন, আর্টিকেল দেখবেন। জাস্ট অনেক ডিপে ঢোকা না, ভাষা ভাষা টপিকগুলো দেখে রাখা। দেখে রাখলে যেটা হবে, আপনি জানবেন যে কি কি টেকনোলজি মার্কেটে এভেলেবল, কোনটা কি কাজে লাগানো যেতে পারে, কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের ফ্রেমওয়ার্ক, কোন ধরনের টুলস, কোন ধরনের রিসোর্স আপনার দরকার হবে, এগুলো নিয়ে আপনার আইডিয়াটা বিল্ড হতে থাকবে। হতে পারে এটা দেখতে দেখতে এর মধ্যে দুটা টপিক আপনার ভালো লাগতে পারে, হতে পারে দুটা টপিক আপনি ওই সময় দেখলেন না, কিন্তু পরে যখন অন্য একটা রিকোয়ারমেন্ট আপনি সলভ করতে যাচ্ছেন, তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ, এই ধরনের একটা টেকনোলজি আমি আগে দেখেছিলাম যেটা দিয়ে এই প্রবলেম গুলো সলভ করা যেতে পারে। তখন আপনি আবার গো ব্যাক টু দ্যাট টপিক, রিসার্চ এগেইন, তখন আপনি আবার ওটা ডিপে ঢুকবেন এবং ওটা আবার হাতে কলমে করে দেখবেন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? মানে আপনাকে আপনার ট্র্যাকের জিনিসগুলো অবশ্যই ডিপে ঢুকতে হবে, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আপনার আশেপাশে ঘোরাফেরা করতে থাকবে, সেগুলো সম্পর্কে প্যাসিভ একটা নলেজ রাখতে হবে, যাতে করে আহ ওই টপিকের সাথে রিলেটেড আলোচনাগুলো আসলে আপনি রিলেট করতে পারেন। কেউ যখন এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে আপনি বুঝতে পারেন, এবং যখন আপনার নিজের ওই টেকনোলজি প্রয়োজন হবে, আপনি জাম্প করতে পারেন এবং সেটা খুঁজে নিতে পারেন। আচ্ছা, আরেকটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো, অনেকেই আমাকে এখন জিজ্ঞেস করে যে ভাই, আপনারা কিভাবে শিখতেন, আপনাদের লার্নিং ফ্লোটা কি ছিল, আপনাদের লার্নিং রিসোর্স কি ছিল। তো এই আলোচনাগুলো আসলেই আমি প্রথমে যে বিষয়টা বলি, দেখেন আমরা যেভাবে শিখেছি আপনারা সেভাবে শিখতে পারবেন না, কারণ
গত 20 বছরের সময় অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় যে চ্যালেঞ্জ গুলো ছিল সেই চ্যালেঞ্জ গুলো এখন নেই। এখনকার চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন। যেমন আমাদের সময় ছিল রিসোর্সের অভাব। আমার সময়, আমি পিএইচপি শেখার সময় শুধুমাত্র পিএইচপির যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেটা দেখে দেখে শেখা শুরু করেছিলাম। অন্য কোনো রিসোর্স খুব বেশি অ্যাভেলেবল ছিল না। আর আপনাদের সময়ের চ্যালেঞ্জ হচ্ছে এত বেশি রিসোর্স, এত বেশি আহ মানে ভিডিও, আর্টিকেল, কোর্স, বই, এত বেশি কিছু আছে যে কোনটা রেখে কোনটা শিখবেন, কোনটা রেখে কোনটা দেখবেন, এটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। সো ওই সময়ের আর এই সময়ের চ্যালেঞ্জ যেহেতু ভিন্ন, আপনাকে এখন আসলে স্ট্র্যাটেজিও সাজাতে হবে ভিন্নভাবে। এখন আপনার কাছে রিসোর্স অনেক, আপনাকে চুজ করতে হবে কোন সিরিজ আপনি দেখবেন, কোন বই আপনি পড়বেন, কোন বই থেকে কতটুকু পড়বেন। একটা বই পড়া মানে কিন্তু এমন না যে এক বই থেকে আপনি সব পড়বেন। এই জন্য আপনার আসলে দরকার হবে বড় ভাইদেরকে, মেন্টরদেরকে, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরকে, তাদের কাছে আপনি গাইডলাইন নেবেন, তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে এই যে রিসোর্সের সাগর থেকে আপনি পিক করবেন যে কোনগুলো দিয়ে আপনি শুরু করবেন। আরেকটা বিষয় হলো, যখন আপনি একটা সিরিজ শুরু করেছেন, একটা বই শুরু করেছেন, একটা কোর্স শুরু করেছেন, এটা পড়তে পড়তে আপনার সামনে কিন্তু আরো অনেকগুলো সিরিজ চলে আসবে, আরো অনেক ভিডিও চলে আসবে। কুইকলি জাম্প করবেন না। যেটা শুরু করেছেন সেটা একটা স্টেপ পর্যন্ত না গিয়ে থেমে যাবেন না। এটা কন্টিনিউ করতে থাকবেন, এটা থেকে শিখতে থাকবেন। পাশাপাশি অন্যগুলোর প্রতি আপনার নজর থাকবে। আপনি দেখবেন যে বিশেষ কোনো টপিকের জন্য বিশেষ কোনো বই বা কোর্স হয়তো আপনার জন্য উপকারী হতে পারে, আপনি সেগুলো নোট রাখবেন। কিন্তু কুইকলি জাম্প করতে থাকলে যেটা হবে, আপনি শুধু সিরিজ থেকে সিরিজে, কোর্সে কোর্সে জাম্প করতে থাকবেন, আপনার প্রপার লার্নিংটা আর হবে না। আচ্ছা। আর ওকে, আমি আসলে কোনো স্লাইড তৈরি করিনি সেতু ভাইয়ের মতো। আমি যেটা করেছি, আমি আহ, আমার যেটা প্ল্যান আজকের ক্লাসে, আসলে এই কোর্সে যে যে বিষয়গুলো আমি আলোচনা করব বলে প্ল্যান করে রেখেছিলাম সেগুলো নিয়ে হালকা ওভারভিউ দেব। ওভারভিউ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটা। একটা হলো এই টপিক গুলো নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করা, যাতে করে কি কি জিনিস পিএইচপি তে আছে, বা আপনি যদি পিএইচপি শিখতে যান কি কি জিনিস আপনার দেখতে হবে, এটা নিয়ে একটা ওভারঅল আলোচনা হয়। আর আমরা সামনে যে জিনিসগুলো আপনার শেখা দরকার, আপনি সেতু ভাই যেভাবে বললেন, আপনি হয়তো কোর্স এনরোল না করতে পারেন, কিন্তু আমাদের যে আউটলাইন সেটা আপনার সামনে থাকবে, সেটা অলরেডি ওয়েবসাইট অ্যাভেলেবল। আপনি যদি সেটা দেখেও ফলো করতে চান, আপনি কোথা থেকে এটার সম্পর্কে বিভিন্ন রিসোর্স পেতে পারেন, বা এই সম্পর্কে আপনি আরো জানতে চাইলে কোথায় যেতে পারেন, সে সম্পর্কে কিছু আলাপ করা। ওকে, প্রথমে আমার যে বিষয়টা নিয়ে আলাপ থাকবে সেটা হলো অ্যাডভান্স ওপি। অ্যাডভান্স ওপির মধ্যে বেসিক ওপি সেতু ভাই কভার করবেন। অ্যাডভান্স ওপির মধ্যে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ইন্টারফেস, এরপর অবজেক্ট ক্লোনিং, নেম স্পেস, এগুলো। এখন ইন্টারফেস জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে। এ কারণে আমি দেখি যে অনেক সিনিয়র ডেভেলপারদের মধ্যেও অনেক সময় ইন্টারফেস নিয়ে কনফিউশন থেকে যায়। অনেকে বুঝতে পারে না যে কোথায় ইন্টারফেস ইউজ করতে হবে আর কোথায় স্ট্যাট ক্লাস ইউজ করতে হবে, কেন ফাইনাল ক্লাস আর কেন স্ট্যাট ক্লাস। এর মধ্যে আবার কিছুদিন আগে এসেছে ট্রেড। আমরা তো এক্সটেন্ড করে একটা ফিচার এক ক্লাস থেকে আরেক ক্লাসে ইউজ করতেই পারি, এখন আবার তাহলে ট্রেড এর কি দরকার, তাহলে আমি কোথায় ট্রেড ইউজ করবো আর কোথায় ইন্টারফেস ইউজ করবো, এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক কনফিউশন থেকে যায়। তো আমি আসলে যেটা চেষ্টা করব, ইন্টারফেস কিভাবে ইউজ করতে হয়, ট্রেড কিভাবে ইউজ করতে হয়, এগুলো নিয়ে আপনারা অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন। যে জিনিসটা আসলে ঠিক মতো পাওয়া যায় না, সেটা হলো ইন্টারফেস কেন ইউজ করব, ট্রেড কেন ইউজ করব, কোন সিচুয়েশনে আমি ট্রেড ইউজ করব আর কোন সিচুয়েশনে ইন্টারফেস ইউজ করব, কখন ফাইনাল ক্লাস ইউজ করব, এই বিষয় নিয়ে মানুষের কনফিউশন থেকে যায়। সো আমি আসলে যেটা চেষ্টা করব এই কনফিউশনটা দূর করতে। এই যে ভিন্ন ভিন্ন ফিচার গুলো পিএইচপি তে আনা হয়েছে, কেন আনা হয়েছে, এটার প্রয়োজনটা কি ছিল, এটা আসলে কি ধরনের প্রবলেম সলভ করার জন্য ল্যাঙ্গুয়েজে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চেষ্টা করব, যাতে করে আপনি সিনট্যাক্স শিখবেন, সাথে এইটার ব্যবহারটাও শিখবেন, এবং রাইট জায়গায় যাতে আপনি রাইট টুল ইউজ করতে পারেন, সেটা আমি চেষ্টা করবো এই জায়গাতে। এর সাথে আমার প্ল্যান আছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রিন্সিপাল গুলো, সলিড প্রিন্সিপাল, বা এই ধরনের যে টপিক গুলো আমরা সবসময় শুনে থাকি, অবজেক্ট কম্পোজিশন, এগুলো কি, এগুলো আসলে ঠিক কিভাবে ইউজ হয়, এগুলো ইউজ করার সুবিধাটা কি, এগুলো নিয়েও কিছু আলাপ করার চেষ্টা করব। আচ্ছা, জাস্ট একটু আমি অডিয়েন্সের ম্যাচুরিটি লেভেলটা বোঝার জন্য, আপনারা সলিড প্রিন্সিপাল জিনিসটা শুনেছেন এবং একটু ঘাটাঘাটি করেছেন, সার্চ করে জিনিসটা কি বোঝার চেষ্টা করেছেন, এরকম কয়জন আছেন? অলরেডি যাদের হ্যান্ড রেজ করে আছে তারা হ্যান্ড ডাউন করে ফেলেন, আর যারা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে চান তারা দয়া করে হাত তোলেন। এখানে আমরা 181 জন এখন কানেক্টেড আছি। তো আমি দেখতে চাই যে আসলে কত পার্সেন্ট অলরেডি টপিক গুলোর সাথে পরিচিত। দেখা যাচ্ছে 6 জন হাত তুলেছেন, তার মানে আহ, অনেক বেশি না, অনেক বেশি না। তো এগুলো নিয়ে আলোচনা খুবই জরুরি।
আহ, কিন্তু আমাদের কোর্সের যে লেন্থ এবং এই কোর্সের মধ্যে যতগুলো টপিক আমরা কভার করার চেষ্টা করছি, আমি আসলেই আগে থেকেই শঙ্কিত যে আমরা আসলে কতটুকু ডিটেলে যেতে পারবো, কারণ আমাদের অনেক বেশি টপিক কভার করার প্ল্যান। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা টপিক গুলোর সাথে পরিচিত হয়ে যান, এবং শুধু ভাই যেটা বললেন কিভাবে শিখতে হবে সেটা আপনারা শিখে যান, যাতে করে এই কোর্স আপনারা করেন বা না করেন, বা এই কোর্স যারা করবেন তারা যেন পরবর্তীতে এই টপিক গুলো নিয়ে আরো এক্সপ্লোর করতে পারেন এবং আরো ডিপ থেকে বিষয়গুলো শিখতে পারেন। এর পাশাপাশি আমি আরো যে টপিক গুলো নিয়ে আলাপ করবো তার মধ্যে একটা হচ্ছে পিএইচপি 7 এবং 8 এর অ্যাডভান্স ফিচার গুলো। পিএইচপি 5.6 এ এসে আটকে ছিল অনেক দিন, এবং বলতে গেলে এই 7-8 আসার আগে এটাই ছিল সবচেয়ে মেজর স্টেবল ভার্সন। হঠাৎ করে যখন 7 এসে গেল, আসার পর থেকে খুব দ্রুত পিএইচপির একটার পর একটা ভার্সন রিলিজ হওয়া শুরু করলো, এবং রিলিজ হতে হতে এখন আমরা 8.3 পর্যন্ত চলে এসেছি। এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ভার্সনেই খুবই ইউজফুল, খুবই ইন্টারেস্টিং বিভিন্ন ফিচার চলে এসেছে, যেমন স্কেলার প্যারামিটার টাইপ হিন্ট, রিটার্ন টাইপ আগে ছিল না, এখন ইউজ করা হয়েছে, ইউনিয়ন টাইপ এসেছে, এর মধ্যে প্রিলোডিং আছে, উইক ম্যাপস আছে, অনেক ইন্টারেস্টিং টপিক আছে যেগুলো আগে ছিল না। এবং এগুলো আসলে এর আগে পিএইচপি নিয়ে কথা বললে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যারা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ এরকম ভাবে তাকাতো যে ও আচ্ছা পিএইচপি মানে খুব লাইট ওয়েট, খুব হালকা পাতলা একটা জিনিস, এরকম একটা যে দৃষ্টিভঙ্গি ছিল। মানে এই নতুন ফিচার গুলো এসে না এই পুরো ডাইমেনশনটাকে চেঞ্জ করে দিয়েছে। এখন পিএইচপি খুবই স্ট্রং, খুবই ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ, এবং ডাইনামিক ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে ডাইনামিক টাইপিং আর স্ট্রং টাইপিং হয়তো আপনারা অনেকেই বোঝেন, ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে এত সলিড, এত স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ এখন আসলে কম্পিট করার মতো তেমন কেউ নেই। এর পাশাপাশি আমি আলোচনা করার ইচ্ছা আছে ডিজাইন প্যাটার্ন নিয়ে। ডিজাইন প্যাটার্ন অবশ্যই অনেক বড় টপিক। আমি ডিজাইন প্যাটার্নের ক্লাস গুলোতে আসলে যেটা চেষ্টা করব ডিজাইন প্যাটার্ন কি সেটা বোঝাতে, ডিজাইন প্যাটার্ন দিয়ে আমাদের কি কি সমস্যা সলভ হয় সেগুলো নিয়ে আলোচনা করতে, এবং কয়েকটা ডিজাইন প্যাটার্ন টাচ করতে, জাস্ট এই উদ্দেশ্যে যাতে আপনারা যখন ডিজাইন প্যাটার্ন নিয়ে নিজেরা স্টাডি করবেন তখন কিভাবে স্টাডি করবেন। ইউএমএল এর ডায়াগ্রাম গুলো এখানে থাকে, সো ইউএমএল এর ডায়াগ্রাম আপনাকে বুঝতে হবে যে যখন আমি একটা আর্টিকেল পড়ছি হয়তো বিল্ডার প্যাটার্ন নিয়ে, সেখানে ইউএমএল ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে যে বিল্ডার প্যাটার্ন কিভাবে কাজ করছে। আমি যে ডায়াগ্রামটা না বুঝি তাহলে আমি আসলে প্যাটার্নের ভেতরে ঢুকতে পারছি না। তো আমি সংক্ষেপে একটু বলি যে ডিজাইন প্যাটার্ন জিনিসটা আসলে কি। ডিজাইন প্যাটার্ন হচ্ছে আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন আপনি দেখবেন আপনি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছেন, বিভিন্ন ধরনের প্রবলেম আপনার সামনে আসছে এবং আপনি সেগুলো সলভ করে করে আগাচ্ছেন। এখন একবার চিন্তা করুন তো, আপনি তো প্রথম না যে প্রোগ্রামিং করছেন, সো আপনি প্রথম না যে প্রবলেম গুলোতে পড়েছেন। সো আপনি যে প্রবলেম গুলোতে পড়েছেন 99% সম্ভাবনা আছে এই প্রবলেম গুলোতে আরো হাজার হাজার ডেভেলপার আপনার আগে পড়েছে, তারা প্রবলেম গুলো সলভ করেছে, হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছে। যখন তারা এগুলো সলভ করেছে এর মধ্যে যেগুলো ভালো সলিউশন ছিল সেগুলো আবার ইউজ হয়েছে, সেগুলো তারা পাবলিশ করেছে, অনেকে সেগুলো ইউজ করেছে। এইভাবে একটা প্রবলেমের সলিউশন যখন একটা ওয়েল বিল্ড সলিউশন তৈরি হয়ে যায়, সেটা যখন অন্যরা ইউজ করতে থাকে তখন একটা প্যাটার্ন দাঁড়িয়ে যায়। তার মানে কিছু প্রবলেমের ওয়েল নোন কিছু সলিউশন যেগুলোকে আমরা একটা নাম দিয়েছি সেগুলো হচ্ছে ডিজাইন প্যাটার্ন। তার মানে প্রবলেম কমন প্রবলেম গুলোর ওয়েল বিল্ড কিছু কমন সলিউশন সেগুলো হচ্ছে ডিজাইন প্যাটার্ন। তো ডিজাইন প্যাটার্ন গুলো শিখলে আসলে আপনি যখন আপনার প্রোগ্রামিং এর জার্নির মধ্যে বিভিন্ন প্রবলেমে পড়তে থাকবেন, অনেক ক্ষেত্রেই আপনাকে প্রবলেমের সলিউশনটা ইনভেন্ট করতে হবে না, আপনি অলরেডি জানেন এই প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেম সলিউশনের প্যাটার্নটা কি। এই প্যাটার্ন গুলো অলরেডি বিভিন্ন ফ্রেমওয়ার্কে ইউজ হচ্ছে, অন্যান্য টুল গুলোতে ইউজ হচ্ছে, আপনি সেই টুলগুলো থেকে ফ্রেমওয়ার্ক থেকে দেখে নিতে পারেন যে তারা কিভাবে এই প্যাটার্ন গুলো ইউজ করছে। তো প্যাটার্নের মধ্যে সবচেয়ে পরিচিত প্যাটার্ন গুলো আছে যেমন সিঙ্গেলটন প্যাটার্ন, ফ্যাক্টরি প্যাটার্ন, বিল্ডার প্যাটার্ন। সো এরকম কিছু প্যাটার্ন আমরা হাতে কলমে ইউজ করে দেখবো, এবং আরো কিছু প্যাটার্ন সম্পর্কে আমরা আলাপ করব, যাতে করে আপনারা যখন এই সমস্যাগুলো সামনে আসবে তখন প্যাটার্নটা আরো ঢুকতে পারেন, সেটা নিয়ে আরো অ্যানালাইসিস করতে পারেন এবং নিজের প্রবলেমের সলিউশনের জন্য প্যাটার্ন গুলোকে ইউজ করতে পারেন। আপনাদেরকে একটা সাইটের নাম আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে রিফ্যাক্টরিং গুরু। রিফ্যাক্টরিং গুরু এই সাইটটা, এখানে বেশিরভাগ ডিজাইন প্যাটার্ন গুলো খুব সুন্দরভাবে বোঝানো আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেগুলোর এক্সাম্পল আছে। সো এই আপনি যদি ডিজাইন প্যাটার্ন নিয়ে এবং কোড রিফ্যাক্টরিং, তারপর কোড স্মেল, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতে চান, এটা আপনার মানে ফার্স্ট চয়েস হওয়া উচিত। আপনি এখানে যাবেন, যে কোনো প্যাটার্ন দেখবেন, দেখবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্যাটার্ন কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, কনসেপচুয়ালি, প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে। নেক্সট আরো কয়েকটা বিষয় আমি টাচ করার প্ল্যান, একটা হচ্ছে এরর হ্যান্ডলিং। সেতু ভাই যেভাবে বললেন, এরর হচ্ছে আপনার আসলে বেস্ট ফ্রেন্ড।
এরর আপনার এনিমিও, এরর আপনার ফ্রেন্ডও। আমরা যখন একটা কোড করি, বেশিরভাগ সময় আসলে প্র্যাকটিক্যালি যেটা হয়, আমি যখন একটা বড় একটা ফিচার ইমপ্লিমেন্ট করলাম, তারপর সেটা রান করলাম এবং কোনো এরর হলো না, তখন প্রথমে সন্দেহ তৈরি হয় যে আসলে আমি ঠিক জায়গায় রান করছি তো, ঠিক জায়গায় রান করলে তো দুই একটা এরর হওয়ারই কথা। সো এরর হবে, আপনি কোড লিখতে গেলে আপনাকে জানতে হবে এররকে কিভাবে প্রপারলি ট্যাকল করতে হয়, এররকে কিভাবে আপনি ট্যাকল করতে পারেন। যেমন আমরা এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করব, ট্রাই কেস। যারা পিএইচপি নিয়ে কিছুটা ঘাটাঘাটি করেছেন তারা জানেন, পিএইচপি না, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সেপশন থাকে। সো এক্সেপশন আমরা কিভাবে ইউজ করি বিভিন্ন রকমের অকওয়ার্ড সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার জন্য, এই জিনিসগুলো আমরা ডিটেইলে দেখবো। সাথে আরো কিছু ইন্টারেস্টিং ফিচার পিএইচপি এখন নিয়ে এসে, যেমন থ্রুয়েবল ইন্টারফেস, যেটা দিয়ে আমরা ইভেন ফ্যাটাল এররকে পর্যন্ত ট্রাই কেসের মতো করে হ্যান্ডেল করে ফেলতে পারি, আগে যেটার কোনো অপশন ছিল না। সো এই ফিচার গুলো যেহেতু নতুন এসেছে, অনেকেই এখনো ফিচার গুলো ইউজ করা শুরু করেননি। সো আপনারা থ্রোয়েবল ইন্টারফেস কিভাবে পিএইচপি তে ফ্যাটাল এরর কেও আসলে এক্সেপশনের মতো করে হ্যান্ডেল করা যায়, এগুলো একটু রিসার্চ করে দেখবেন, দেখবেন যে বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং এবং আপনাকে অনেক পাওয়ারফুল করবে। যে কোড প্রোডাকশন রান করার সময় বিভিন্ন এররের কারণে যে আপনার কোড বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন রকমের অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে যায়, সেগুলো থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন। আপনি এরর হ্যান্ডলিং এর একটু ঘাটাঘাটি করে দেখলে, যেমন আপনি কিভাবে কাস্টম এরর হ্যান্ডলার সেট করতে পারেন, এরর রিপোর্টিং লেভেল গুলো কিভাবে সেট করতে পারেন, এগুলো যখন একটু দেখবেন, দেখবেন আসলে আপনার অনেক কন্ট্রোল চলে আসবে। তখন আপনার আর ওই ভয়টা থাকবে না যে এরর এসে আপনার সাইট বন্ধ হয়ে যাবে। এরর আসবে, তবে আপনি সেটাকে গ্রেসফুলি হ্যান্ডেল করতে পারবেন। এর বাইরে ফর্ম হ্যান্ডলিং হচ্ছে আরেকটা বড় জায়গা। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি যদি করেন, আমি ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনকে এখানে একটু ডিস্টিংগুইশ করছি, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন আমরা যখন বলি, তখন এখানে অবশ্যই ফর্ম থাকবে। ফর্মটা অনেক সময় এরকম হতে পারে যে আপনি ফর্ম ফিল আপ করে একটা সাবমিট বাটনে সাবমিট করে ফর্ম সাবমিট করছেন, আবার অনেক সময় এরকম হতে পারে যে ফর্ম সাবমিশনটা আপনার চোখের আড়ালে হচ্ছে, আপনি জাস্ট লিখে লিখে চলে যাচ্ছেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। ফর্ম হ্যান্ডলিং ছাড়া কোনো ওয়েব অ্যাপ্লিকেশন নাই। সো ফর্ম হ্যান্ডলিং আসলে কিভাবে করতে হয় এবং ফর্ম হ্যান্ডলিং এর সময় কি কি সিকিউরিটি হোল থাকতে পারে, কিভাবে সেগুলোকে ট্যাকল করতে হয়, এই বিষয়গুলো আমরা ডিটেল আলাপ করব। সাথে ফাইল আপলোডের জন্য কি কি ধরনের ফিচার পিএইচপি দিয়ে থাকে, আমরা কিভাবে ফাইল আপলোডকে সিকিউর করতে পারি, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আমরা কিভাবে দিতে পারি, যে আমার এই ফর্মে শুধু ইমেজ আপলোড করা যাবে, এই ফর্মে এই নির্দিষ্ট ফিল্ডে শুধু ইমেজ এবং পিডিএফ আপলোড করা যাবে, এই ধরনের রেস্ট্রিকশন আমরা কিভাবে অ্যাড করতে পারি, ফাইল সাইজ গুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, এই জিনিসগুলো আমরা এই জায়গায় আলোচনা করব। এরপর আমরা ডিটেল আলাপ করব ডাটাবেস এবং পিডিও নিয়ে। ডাটাবেস কিভাবে, ফর্মের কথা যেভাবে বলছিলাম, ডাটাবেস আর একটা জিনিস যেটা ছাড়া আপনি আসলে ওয়েব অ্যাপ্লিকেশন কল্পনা করতে পারেন না। আপনি আপনার ইউজারের সাথে যখন আপনার অ্যাপ্লিকেশন ইন্টারেক্ট করবে, সেই ইন্টারেকশন গুলো আপনাকে প্রিজার্ভ করতে হবে, যাতে করে আপনার মনে রাখতে পারেন যে কোন ইউজারকে আপনি চিনতে পারেন, সেই ইউজারের সাথে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন। এখানে আপনার ডাটাবেজের কোনো বিকল্প নেই। সো ডাটাবেজের সাথে পিএইচপি কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমাদের আসলে কয়েকটা ভাগে আলোচনা থাকবে। একটা হচ্ছে বেসিক একটা ডাটাবেজের সাথে পিএইচপি কিভাবে কমিউনিকেট করে সেটা। সেকেন্ড ভাগের আলোচনাটা হচ্ছে আমরা কিভাবে পিডিও ইউজ করে পিএইচপি দিয়ে ডাটাবেজের হ্যান্ডলিংটাকে স্ট্রাকচার করতে পারি, এটাকে ওপির মধ্যে নিয়ে আসতে পারি এবং এটাকে অর্গানাইজ করতে পারি। থার্ড লেভেলে থাকবে ওআরএম কিভাবে ইউজ করতে হবে। ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। এটা এক ধরনের টুল, এটা এক ধরনের লাইব্রেরি, যে লাইব্রেরি গুলো আমাদেরকে হেল্প করে ডাটাবেজে ডাটা প্রিজার্ভ করা এবং অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেজের কমিউনিকেশন, এই জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট লেভেলে নিয়ে যাবে। তো বিষয়টা এমন হয়ে যাবে, আপনি জাস্ট ক্লাস তৈরি করছেন, ক্লাসের মধ্যে বিভিন্ন প্রপার্টি সেট করছেন এবং ক্লাসকে বলছেন ওকে তুমি সেভ করো। সে কিভাবে ডাটাবেজে কানেক্ট করছে এবং কিভাবে ডাটাবেজে নিজেকে স্টোর করছে, ওই বিষয়টা অটোমেটিক হয়ে যাচ্ছে। সো অর্থাৎ ডাটাবেজের সাথে আপনি ডিরেক্টলি কমিউনিকেট না করে আপনি আসলে অবজেক্ট লেভেল অপারেট করবেন। অবজেক্ট জানে কিভাবে নিজেকে প্রিজার্ভ করতে হবে ডাটাবেজে, এবং ডাটাবেজ থেকে কিভাবে আবার নিজেকে রিস্টোর করতে হবে। সো এই ওআরএম নিয়েও আমরা কিছুটা আলাপ করব। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউনিট টেস্টিং। এই জায়গায় আমি আবার আরেকটু হাত দেখতে চাই, কাদের ইউনিট টেস্টিং নিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউনিট টেস্টিং নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, যদি একটু হাত তুলে জানান। দেখা যাচ্ছে দুইটা হাত আছে এবং দুইটাই আসলে আগে থেকেই তোলা ছিল। ওকে, আসলে আমাদের সময় অনেক কম, আমি কুইকলি কভার করার চেষ্টা করছি। ইউনিট টেস্টিং হচ্ছে আমরা যখন পিএইচপি তে অ্যাপ্লিকেশন লিখি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশন লিখি, লেখার পর তো আমরা আবার টেস্ট করি, তাই না? আমাদেরকে যখন আমরা চেঞ্জ করে আবার টেস্ট করি, চেঞ্জ করার পর আবার টেস্ট করি, বারবার টেস্টিং করতে হয়। হোয়াট ইফ আমি এই টেস্টিংটাকেও একটা প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে পারি? আমি চেঞ্জ করব, প্রোগ্রাম রান করব, প্রোগ্রাম টেস্টার আমাকে জানাবে যে আমি কোডটা ঠিক আছে কিনা।
সো এরকমই একটা প্রসেস নিয়ে আমরা আলাপ করব, যেটা আপনি হাই লেভেল যে কোনো টিমের সাথে যদি কাজ করতে চান, ভালো যে কোনো টিমের সাথে কাজ করতে চান, রিমোট জবে ঢুকতে চান, ইউনিট টেস্টিং এর কোনো বিকল্প না। এই ক্ষেত্রে আমাকে ইউনিট টেস্টিং জানতে পারতে হবে, বুঝতে পারতে হবে, অন্যদের টেস্ট গুলো আপনাকে বুঝতে পারতে হবে। এর বাইরে আমরা আরো আলাপ করবো এক্সটার্নাল আইপি এবং ওয়েব হুক কিভাবে ইউজ করতে হয়, আপনি পেমেন্ট গেটওয়ে গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, থার্ড পার্টি সার্ভিসের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন, এগুলো ওয়েব সকেট অর্থাৎ রিয়েল টাইম ওয়েব নিয়ে আমরা কিছু আলাপ করবো। ওকে, আমার মনে হয় আমরা অলরেডি 9:51 হয়ে গেছে, সবাই অপেক্ষা করছেন হাসিন ভাইয়ের সেশনের জন্য। আমি আর লম্বা করছি না, আমি সামাজিতে চলে আসি। পিএইচপি দিয়ে আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যত ধরনের চ্যালেঞ্জ আছে, মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের যত ধরনের প্রবলেম গুলো থাকে যেগুলো সলভ করতে হয়, সবকিছু আপনি পিএইচপি দিয়ে করতে পারবেন। অলমোস্ট সবকিছু আপনি পিএইচপি দিয়ে করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন আপনি শুধু পিএইচপি ইউজ করবেন তা না, হয়তো অন্যান্য টেকনোলজি ইউজ করবেন, তবে পিএইচপি ইজ এ গ্রেট রিসোর্স ফর ডেভেলপিং ওয়েব অ্যাপ্লিকেশনস। আমরা চেষ্টা করব পিএইচপি দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে কোনো রকমের ভীতি যেটা আপনার মনে থাকতে পারে, যে কোনো রকমের চ্যালেঞ্জ যেগুলো আপনার সামনে আসতে পারে, সবগুলোই টাচ করে যেতে, যাতে করে আপনি একজন কনফিডেন্ট ডেভেলপার হতে পারেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অনেক ধন্যবাদ। হাসিন ভাই, আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আনিস আহমদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক বেশি ইনফরমেটিভ একটি সেশন ছিল এবং সব দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কিন্তু চ্যাটে জানাবেন। এন্ড আর দেরি না করে আমরা অবশ্যই হাসিন হায়দার ভাইয়াকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। উই আর সো এক্সাইটেড এন্ড থ্রিলড ফর দিস সেশন ভাইয়া, সো প্লিজ দ্য ফ্লোর গোজ টু ইউ নাও। থ্যাংকস প্রমেপা, থ্যাংকস আনিস এন্ড সেতু। ফাইনালি মাই ফ্লোর। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? গ্রেট। জি জি, পারফেক্ট। পরিষ্কার। শোনেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যে আমি এখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাইতে পারবো। এতদিন যেই আইডিয়াগুলো আমার মাথার মধ্যে গিজগিজ করতেছিল, এতদিন যেই আইডিয়াগুলো শুধু আমার মাথাতেই ছিল, এখন আমি সেগুলো বানায় পাবলিকের সাথে শেয়ার করতে পারবো। পাবলিক সেগুলো নিয়ে কাজ করতে পারবে, পাবলিক সেগুলো নিয়ে ইউজ করতে পারবে। এইটা হইতেছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এতদিন আপনি কম্পিউটারে শুধু টাইপ করছেন, এতদিন আপনি কম্পিউটারে শুধু গান শুনছেন, এতদিন আপনি কম্পিউটারে শুধু ভিডিও দেখছেন। যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবেন, তখন কম্পিউটারকে দিয়ে আপনি নানা রকম কাজ করাইতে পারবেন। ওকে, এখন নানা রকম কাজের মানে নানা রকম, এই যে শব্দটা প্রথমেই বলে ফেলছি, নানা রকম, অনেক রকম কাজ করানো যায়, তাই না? তার মধ্যে এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট, এইটার জন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাদের মধ্যে সবচাইতে পপুলার, অ্যাকচুয়ালি সবচাইতে পপুলার না, আই এম নট ব্র্যাগিং, একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। এর সাথে আরেকটা খুবই এসেনশিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই দুটো আপনাকে জানতেই হবে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের এই কোর্সের নাম কি বলেন তো? দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। কমপ্লিট পিএইচপি কোর্স। আপনার পিএইচপির যা যা জানা দরকার সবকিছু আমরা শিখব এখানে। এমন কোনো টপিক নাই যেটা আমরা টাচ করব না। কিছু কিছু টপিক অনেক ডিপে যাব, কিছু কিছু টপিক অল্প অল্প করে টাচ করে যাব, আইডিয়া দিয়ে যাব, আপনাকে কনসেপ্ট দিয়ে যাব, যাতে আপনি সেটা নিয়ে পড়াশোনা করতে পারেন। ঠিক আছে? আপনার হাতে যদি সামনে যদি অনেকগুলো দরজা থাকে এবং আপনার কাছে যদি চাবি থাকে, আপনি অ্যাটলিস্ট দরজাটা খুলে ওই দিক দিয়ে যেতে পারবেন। কিন্তু চাবি যদি না থাকে তাহলে যাবেন কেমন করে? আমরা এখানে এই যে যতগুলো দরজা আছে সবগুলোর চাবি আপনাদেরকে দিয়ে দিব, বুঝছেন? এবং অনেকগুলা দরজার ভিতরে যে কি কি আছে ভাই, কত রকমের লুকানো লুকানো জিনিসপত্র আছে, সেগুলো আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে কি নিয়ে ইউজ করবেন। তো এবার একটা ইন্টারেস্টিং পয়েন্টে আসি, যে সেতু একটা খুব চমৎকার ওয়ার্ড বলেছিল, থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। সেটা হচ্ছে সাবার, ধৈর্য। ধৈর্য থাকা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। পুরো কোর্সটা কিন্তু লম্বা একটা কোর্স, আমরা অনেক ধৈর্য রাখবো। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাদেরকে এফোর্ট দেওয়া লাগবে। এরকম না যে আমি 2টা ক্লাস করলাম, পরের ভিডিওগুলো পরে দেখে নেব, নো। বা আমি একটা ক্লাস দেখলাম, ক্লাস শেষেই কম্পিউটার বন্ধ করে ল্যাপটপ বন্ধ করে চলে গেলাম ঘুমাইতে বা খেলতে। ইটস নট লাইক দ্যাট। আমাদের এই কোর্সে আমরা যখন আপনাদেরকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব,
তারপর পরই আপনাকে কি করতে হবে, নোট নিতে হবে, সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে এবং এটা রেগুলার করতে হবে। এই যে 6 মাস, এই 6 মাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ইন ইউর লাইফ। এই 6টা মাস আপনি ইনভেস্ট করতেছেন কি জন্য? যাতে আপনার ক্যারিয়ারে একটা চমৎকার স্কিল আপগ্রেড হয়। এই 6টা মাস শেষে আপনি যেন একজন সাকসেসফুল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসাবে নিজে তো কাজ করতে পারবেনই, পাশাপাশি যেন মানে জব তো করতে পারবেনই, পাশাপাশি যেন একটা ভ্যালু অ্যাড করতে পারেন সবার জন্য, একটা অ্যাপ্লিকেশন, একটা প্রোগ্রাম বানাতে পারেন, একটা প্রজেক্ট বানাতে পারেন যেটা সবাই মিলে ইউজ করবে। এরকম একটা মেন্টালিটি থাকতে হবে যে 6 মাস পরে আমি একদম প্রোডাক্টিভ একজন প্রোগ্রামার হয়ে যাব। আচ্ছা, এই যে অনেকেই জিজ্ঞেস করছেন যে এটা শেখার জন্য আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে কিনা, হ্যাঁ, সিএসসি জানা লাগবে কিনা, সিএসসি হওয়া লাগবে কিনা, এটা হওয়া লাগবে কিনা, এটা হওয়া লাগবে কিনা। আপনাদের জন্য অনেক সুখবর, অনেক বড় একটা সুখবর। পিএইচপি শেখার জন্য, নট অনলি পিএইচপি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি শেখার জন্য ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার। সো পিএইচপি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে শুরু করতে পারবেন। আমরা কিন্তু একদম শুরু থেকে শুরু করছি, এরপর গ্র্যাজুয়ালি আপনাকে উপরে নিয়ে যাচ্ছি ধাক্কায় ধাক্কায় ধাক্কায়। ভাই ওঠো 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 ওঠো, তুমি না উঠলে আমরা সবাই উঠতে পারবো না, ওঠো ওঠো। সবাইকে আমরা ধাক্কায় ধাক্কায় তুলবো। ওকে, এমন এমন টপিকস আছে, যেমন ফর এক্সাম্পল আপনি যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, এআই নিয়ে কাজ করতে চান, তাহলে এটার জন্য আপনাকে আগে থেকে অনেক বড় বড় টপিক জানা লাগবে ম্যাথের, যেমন ক্যালকুলাস, তারপর লিনিয়ার অ্যালজেব্রা, তারপর ধরেন স্ট্যাটিস্টিক্স, এগুলো জানা থাকা লাগবে প্রিরিকুইজিট। বাট পিএইচপির ক্ষেত্রে আপনার কি জানা থাকা লাগবে, কি দরকার শুরু করার জন্য? জাস্ট একটা পজিটিভ মাইন্ডসেট, কনসিস্টেন্সি, যে হ্যাঁ আমি এই 6টা মাস লেগে থাকবো, আমাকে শিখতে হবে, ভাইরা যেটা বলতেছে আমি মন দিয়ে শুনবো, হাতে কলমে প্র্যাকটিস করব, ব্যাস, এন্ড দ্যাট ইজ অল ইউ নিড। এই কোর্সের মধ্যে আমরা তো অনেকগুলো টপিক কভার করবো, আনিস যেরকম বললো, হ্যাঁ অনেক ডিটেইলে বলে ফেলেছে, অনেক ডিটেইলে যাবো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবকিছু একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আপনাকে দেখিয়ে দিব কেমন করে লবণ, মরিচ, হলুদ সবকিছু মিশিয়ে সুন্দর করে রান্নাটা করা যায়। ওকে, আমরা সবকিছু কভার করব। পাশাপাশি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শুধু সিনট্যাক্স, ভ্যারিয়েবল, ফাংশন বা থিওরি এগুলো জানলেই হবে না, এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ জানতে হবে। আমি যে একটা জিনিস শিখছি, আমার এটার ইউজ কি? আমি ধরেন জানলাম যে কেমন করে পিডিএফ তৈরি করতে হয়, আপনারা তো সবাই পিডিএফ পড়েন, ডাউনলোড করেন, ইউজ করেন, পিডিএফ আপনারা সবাই জানেন। তো পিডিএফ তৈরি করা শিখে আমার লাভটা কি? আমি কেন শিখবো? আপনার কাছে কুইক আনসার, আপনি যদি একটা ই কমার্স সাইট বানান, ই কমার্সের জন্য ইনভয়েস তৈরি করতে হয় না, বিল তৈরি করতে হয় না, ওইখানে যে আপনার পিডিএফ তৈরির এপিআইটা কাজে লাগবে। ওকে, আবার মনে করেন ইমেজ ম্যানিপুলেশন রিলেটেড ফাংশনস আছে, আপনি জানলেন শুধু হ্যাঁ এইভাবে জেপিইজি তৈরি করা যায়, এইভাবে পিএনজি তৈরি করা যায়, লাভটা কি? এই যে দেখেন ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে কি করা যায়, বিভিন্ন ইমেজের উপর ফিল্টার অ্যাপ্লাই করা যায়। এই যে মনে করেন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনস আছে, আপনি যেখান থেকে ইমেজকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সেগুলোর উপর নানা ধরনের অপারেশনস চালাইতে পারবেন, ফাইনালি একটা নতুন ইমেজ তৈরি করতে পারবেন। এই যে জানার ফলে, ইমেজ রিলেটেড কাজ কারবার জানার ফলে আপনি এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। দিস ইজ দ্য ফান। আপনি যখন এই জিনিসগুলো কোর্সের মধ্যে শিখবেন, তখন আপনি আপনার এই নলেজটাকে ইউজ করে এই জিনিসগুলো বানাইতে পারবেন। আপনার এই টুলগুলো দিয়ে তখন অন্য ইউজাররা কি করবে, ইউজ করবে, তারা আপনাকে ফিডব্যাক দেবে, বাহ দারুণ একটা জিনিস বানাইছো তো, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। ওকে, তো যেটা বলতেছিলাম, এই কোর্সের ভেতরে আমরা এই টপিকগুলো যখন কাভার করব, এপিআই গুলো যখন কাভার করব, এগুলো তো আমরা আপনাকে শেখাবোই, পাশাপাশি আপনার যে ইম্পর্টেন্ট পয়েন্টটা শিখবেন সেটা হচ্ছে কেন শিখবো, কেন শিখবো, এটার অ্যাপ্লিকেশনটা কি। অলরাইট, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অনেক টুলস থাকে যেগুলো জানা লাগে, যেমন ফর এক্সাম্পল আইডি, এডিটর, কিভাবে আমি কোড লিখবো এটা আমার জানা দরকার, কিভাবে আমি হোস্ট করব আমার টুলটা, সার্ভার ম্যানেজমেন্ট বেসিক সেটা আমার জানা দরকার। আমার সাথে যখন টিমে অন্যরা কাজ করবে, তখন কোডগুলো আমি কিভাবে ম্যানেজ করবো, আমিও কোড লিখতেছি, সেও সেম প্রজেক্টে কাজ কোড করতেছে, তাহলে দুইজনের মধ্যে মিলমিশ হবে কেমন করে, আমরা কেমন করে মারামারি না করে, ভাই আসো আসো তুমিও আমার ভাই আমিও তোমার ভাই, একসাথে কাজ করতে পারবো, নাহলে তো সারাক্ষণ মারামারি লেগে যাবে, আমি তার কোড ডিলিট করে দিব, সে আমার কোড ডিলিট করে দিবে, আমরা দুইজন মিলে সারাক্ষণ মারামারি করবো। বাট ইটস নট লাইক দ্যাট, রাইট? সো আমরা ভার্সন ম্যানেজমেন্ট এটাও শিখবো। পাশাপাশি ধরেন এই যে মানে এটা বলছি আর কি, এরকম রিলেটেড জিনিসপত্র, পাশাপাশি এই যে গিট,
এই যে যেটা বললাম যে দুইজন মিলে মারামারি না করে কেমন করে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যায়, এটা কিন্তু ডিরেক্টলি পিএইচপির টপিকস না, কিন্তু আমাদেরকে এটা শিখতে হবে। একজন ডেভেলপারের গিট সম্পর্কে জানা থাকা দরকার। সো দিস ইজ আ কমপ্লিট পিএইচপি কোর্স আমরা বলতেছি, কিন্তু আমি মনে করি দিস ইজ কমপ্লিট প্লাস প্লাস পিএইচপি কোর্স, কারণ এই কোর্সে আপনারা পিএইচপির পাশাপাশি একজন ডেভেলপার হওয়ার জন্য, একজন ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যা যা টুলস জানা দরকার আপনি সবকিছু শিখবেন। এখন বেনিফিটসটা দেখেন, আমরা এই যে একসাথে শিখতেছি না, দেখেন আমরা এখন আপনার সাথে আছে, আমি আছি, সেতু আছে, আনিস আছে, ফয়সাল ভাই আছে। আমরা থাকার ফলে আপনার যে বড় বেনিফিটস হচ্ছে, আপনি কখনো একটা জিনিস আটকায় যাবেন না। আপনি আটকায় গেলে এর সাথে ইন্টারেক্টিভ কেয়ারের একটা সাপোর্ট সিস্টেম আছে দারুণ, তারা রেডি আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, হুইচ ইজ আ বেনিফিট। আমরা যখন শেখা শুরু করছি, আরে ভাই ইন্টারনেটের স্পিডই হচ্ছে 2 কিলোবাইট, 3 কিলোবাইট, 5 কিলোবাইট, আমরা যখন আমাদের টাইমে শেখা শুরু করছি। ওকে, তো এখন দেখেন কত কিছু আছে, আমরা আছি আপনার সাথে, সাপোর্ট টিম আছে, রিসোর্স আছে, ভিডিও রেকর্ডেড ভিডিও আছে, কত কিছু, একটা কমপ্লিট গাইডলাইন আছে। ইউ হ্যাভ এভরিথিং এট ইউর ডিসপোজাল। আপনাকে শুধু লেগে থাকতে হবে, আপনাকে শুধু কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে যে ভাই আমি এটা কেমনে করবো, ভাই আমি এখানে আটকাই দিছি, ভাই একটু সলিউশন দেন তো। উই আর রেডি টু হেল্প ইউ। এই 6টা মাস ইজ কাইন্ড অফ মানে একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স, যেটা ইউ আর নেভার গোয়িং টু গেট এগেন। ঠিক আছে, এটা একটা বেনিফিট। পাশাপাশি যেটা বেনিফিটস হচ্ছে যে আপনি আপনার প্রজেক্ট গুলো যে করছেন, দেখেন ফয়সাল ভাই অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট এসছে, আমরা পুরো প্রজেক্টের কোর্সের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট দেখাবো। এই আইডিয়াটা বেস করে আপনি যখন পরবর্তীতে জবে অ্যাপ্লাই করতে যাবেন বা নিজেই একটা প্রজেক্ট বানাতে যাবেন, তখন এই নলেজ গুলো কাজে লাগবে। আমরা এই যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটার একটা বড় বেনিফিট কি জানেন? সেটা হচ্ছে আমরা অনেক ঘাত প্রতিঘাত, ধাক্কা টাক্কা খেয়ে চলে আসছি। অনেক সিচুয়েশন, এমন সিচুয়েশন আছে যে সিচুয়েশন সলভ করতে হয়তো আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, যেগুলো মাঝে মাঝে এরকম আসে। আমাদের সাথে থাকার ফলে, এই যে একসাথে মেন্টরদের সাথে থাকার ফলে যেটা হবে, আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো ওই রকম প্রবলেমে পড়লে আপনাদেরকে তখন আর 2 সপ্তাহ টাইম স্পেন্ড করতে হবে না, কারণ আমরা সলিউশনটা জানি। আমরা ওই সলিউশনটা আপনাদের কাছে আগে থেকে দিয়ে দেবো। ভাই দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, ইউ শুড অ্যাডহিয়ার টু দিস গুড কোডিং প্র্যাকটিস, অথবা আপনাকে সবসময় এগুলো ফলো করা উচিত। বা ভাই এরকম পড়লে এরকম করেন, ওই যে আনিস যেটা একটু আগে বললো, ডিজাইন প্যাটার্ন, যে আমি যদি এরকম একটা কমন প্রবলেমে পড়ি তাহলে আমাকে এটা করতে হবে, এটা করতে গেলে এটা করতে হবে। ওকে, সো আমরা এই সব জিনিসগুলোই এই কোর্সে আলোচনা করবো। সো দিস ইজ নট অনলি আ কমপ্লিট পিএইচপি কোর্স, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। অলরাইট, সো আমার কাছে এটাই বলা ছিল। এখানে আমরা কয়েকদিনের মধ্যেই সিলেবাসটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারেন কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে। মানে টপিক গুলো এত ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় যে আমি যদি আমার ক্যারিয়ারের শুরুতে এরকম একটা মেন্টরদের তত্ত্বাবধানে থেকে এরকম একটা গাইডেড জার্নিতে থাকতাম, আমি হয়তো আরো ইজিলি, আরো দ্রুত ক্যারিয়ারে জাম্প করতে পারতাম। ওকে, সো দিস ইজ আ হিউজ বেনিফিট। কিন্তু একটাই দরকার, সাবারের পাশাপাশি, ধৈর্যের পাশাপাশি কনসিস্টেন্সি দরকার, আপনাকে লেগে থাকতে হবে। এন্ড দ্যাটস অল ইউ নিড টু গেট দ্য বেস্ট আউট অফ দিস কোর্স। ওকে, সো গুড লাক, ইনশাল্লাহ we are going to have a great journey together. ভাইয়া, অফ কোর্স আপনার ওয়ার্ডস গুলো আর ভেরি ইন্সপায়ারিং। এই যে এই কথাটা বললেন যে কনসিস্টেন্সি বা লেগে থাকাটা, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ আমরা যাই শিখতে চাই না কেন, ইন দ্য ফিউচার যখনই আমরা শিখি, ইফ উই আর নট কনসিস্টেন্ট উইথ ইট, আমাদের যদি অলরেডি মানে খুবই ইন্টারেস্ট নিয়ে কোনো কিছু একটা শুরু করলাম কিন্তু সাথে সাথে ভেঙে পড়লাম, কখনোই সেটা থেকে আমরা সাকসেসফুল হতে পারবো না। সো রাইট নাও পার্টিসিপেন্টস যারা আছে তাদের সবাইকে বলে রাখছি যে আমরা ওভারঅল যে এই পার্টিকুলার কোর্সটা নিয়ে কথা বলছি, দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, এই কোর্সটার ব্যাপারে একটু ছোট করে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই। উইকলি 2টা লাইভ ক্লাসেস হবে। আমাদের কোর্সটা কিন্তু শুরু হবে জুনের ফার্স্ট উইকে, এন্ড যে 2টা লাইভ ক্লাসেস হবে এভরি সিঙ্গেল উইক 9 PM to 10:30 PM, সো রাত 9টা থেকে রাত 10:30টার মধ্যে। তো এটা এই জন্যই রাখা হয়েছে কারণ আমরা জানি আপনাদের মধ্যে অনেকে প্রফেশনালস আছেন, অনেকে অনেক ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কের সাথে ইনভলভড আছেন, এ কারণেই এই 2টো লাইভ ক্লাস রাতে রাখা হয়েছে। এর পাশাপাশি ডেইলি 2টা সাপোর্ট সেশন আছে। তো সাপোর্ট সেশনটা কি,
এই যে যেমন ওভারঅল লাইভ ক্লাসে এবং ডিফারেন্ট টাইপস অফ যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো থেকে তো অফকোর্স আপনারা অনেক কিছু শিখছেন, শিখে হয়তো নিজেরাও আপনারা প্র্যাকটিস করছেন, টেকনিক্যাল নলেজ গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। তো প্র্যাকটিস করতে করতে আমি অফকোর্স বিভিন্ন জিনিসের উপরেই আই মাইট বি ভেরি মাচ, কি বলবো, মানে আমি অনেক বেশি কনফিউজড হয়ে যেতে পারি, রাইট? সো এভরি সিঙ্গল ডে আমি যদি কোনো একটা জিনিস নিয়ে কনফিউজড হয়ে যাই বা আমি যদি কোনো জায়গায় আটকে যাই, ইন দ্যাট কেস অবশ্যই সাপোর্ট সেশনের হেল্পটা কিন্তু আমি নিতে পারি। তো ডেইলি 2টা সাপোর্ট সেশন আছে, একটা হচ্ছে বিকেল 4টার সময় আর একটা হচ্ছে রাত 11টার সময়। তো বুঝতেই পারছেন যে যেহেতু একদিনে শুধু একবারও হেল্প না, দুইবার কিন্তু আপনাকে হেল্প করার জন্য আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে। এবং এট দ্য সেম টাইম উইকলি একটা কনসেপ্টুয়াল লাইভ ক্লাস আছে, ওভারঅল কনসেপ্টটা ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। এবং লাইভ ক্লাস থাকার জন্য আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, যেহেতু লাইভ অনুযায়ী ক্লাসটা হবে, আপনারা কিন্তু ডিরেক্টলি ইনস্ট্রাক্টরদের সাথে কথাও বলতে পারবেন, রাইট? সো ইন টোটাল আমাদের কিন্তু 12টা প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো। ইন দ্য ফিউচার হয়তোবা আমাদের যদি প্রয়োজন আরো দরকার হয় আরো বেশি প্রজেক্ট বাড়াবো। ইন টোটাল 70-এরও বেশি লাইভ ক্লাসেস হবে এবং যা কন্টেন্ট গুলো আপনি যখন একবার অ্যাক্সেস নিয়ে ফেলবেন আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, এটা কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। তো এমন না যে 1 মাস 2 মাস পরে আপনার সব রেকর্ডেড সব ক্লাসগুলো সব চলে যাবে, উধাও হয়ে যাবে। নো, লাইফ টাইম অ্যাক্সেস আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আমি বলবো যে আমাদের ওভারঅল ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর একটা খুব বড় যে ব্যাপারটা, যে খুবই ইউনিক যে ব্যাপারটা, জব প্লেসমেন্ট সাপোর্টটা আছে। তার মানে আপনি যখন এই এন্টায়ার কোর্সের ফুল ক্লাসগুলো, ফুল লেন্থ ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে যখন করে ফেলবেন, তখন কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসই আপনার এর পরবর্তী যে ক্যারিয়ার স্টেজের যে ব্যাপারটা আছে, এটা জব রিলেটেড হোক বা ওভারঅল আপনার ক্যারিয়ার রিলেটেড, ক্যারিয়ার গ্রোথ রিলেটেড যে ব্যাপারটা আছে, তো কোনো একটা জায়গায় জবে প্লেসমেন্ট হয়ে যাওয়াটা আর অনেক ইজি করে দিবে অবশ্যই। তো আমি আরেকবার আমি আপনাদেরকে একটু বলে দিই, আমাদের কোর্স ফি এই মুহূর্তে যদি আপনি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজে, আমাদের ওয়েবসাইটে বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি দেখেন, দেখবেন যে আমাদের এই পার্টিকুলার কোর্স ফি এখন আছে 5,040 টাকা, 28% ডিসকাউন্ট আছে। আর প্রোমো কোড যেটা, সেটা হচ্ছে সালামি 28। তো আমাদের ঈদের যেই প্রোমো কোডটা আছে সেটা হচ্ছে সালামি 28, এটা আপনি ইউজ করলে আপনি পেয়ে যাবেন 28% ডিসকাউন্ট। তো এই ছিল, আমি একটু ছোট করে ফয়সাল আহমেদ ভাইয়া শুরু করার আগে আমি একটু সময়টা নিয়ে নিলাম সবাইকে। তো অবশ্যই এট দ্য সেম টাইম কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। এবং এখন আমি ফ্লোর দিয়ে দিচ্ছি ফয়সাল আহমেদ ভাইয়াকে। হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ লিড এডুকেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তা আমি আসলে আপনারা মানে হাসিন ভাইয়ের বক্তব্যের পরে আসলে আর বলার কিছু থাকে না। তারপরেও আমি ওভারঅল আমার সাপোর্ট সেশন নিয়ে, কনসেপচুয়াল ক্লাসগুলো নিয়ে, আর আমরা কি কি প্রজেক্ট দেখবো সেটা নিয়ে একটু ওভারঅল বলতে চাই। হ্যাঁ, আমি একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমি আমার ইয়েটা এখানে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, ওভারঅল কিভাবে আমরা কি করব এই জিনিসটা। সরি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, একটু, জি এখন পারফেক্টলি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা করতে চাই আর যেটা হচ্ছে গিয়া যে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে হ্যান্ডস অন প্রজেক্ট ছাড়া আসলে একটা লার্নিং কি হয় না, এফেক্টিভ হয় না। কিন্তু এই জায়গায় আমরা অনেকে ভুল করে ফেলি। আমার লার্নিং প্রসেসের প্রথমেই আমরা করি কি, যে চিন্তা করি একটা রোবাস্ট অ্যাপ্লিকেশন বানায় ফেলবো, একটা ই কমার্স প্রজেক্ট, একটা সিএমএস বানায় ফেলবো, হ্যাঁ, ব্লগ প্রজেক্ট বানায় ফেলবো। এইরকম চিন্তাটা ঠিক না। আমি 4টা ভিত্তির উপর আমরা হ্যান্ডস অন প্রজেক্টগুলো আমাদের থাকবে। সেটা হচ্ছে যে মনে করেন আমাদের ইন্ডিভিজুয়াল, মানে এমনভাবে একটা ছোট প্রজেক্ট, একটা কোড এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। এরপরে আমরা ডে বাই ডে তো আমাদের বিভিন্ন কনসেপ্ট আমরা তো বিগিনার। ডে বাই ডে আমরা আস্তে আস্তে কি করব, ক্লাসের পর ক্লাস, প্রি রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, এগুলোর মাধ্যমে আমাদের কিছু কনসেপ্ট অ্যাড হবে। মনে করেন 4টা-5টা কনসেপ্ট যখন আরো অ্যাড হবে, তখন বিভিন্ন কনসেপ্টের কম্বিনেশনে আমরা আবার প্রজেক্ট করব। প্রথমে ইন্ডিভিজুয়াল কনসেপ্টকে বেস করে আমরা কি করব, প্রজেক্ট করব। এরপরে বিভিন্ন এই কম্বিনেশন করে, বিভিন্ন কনসেপ্টের কম্বিনেশনে আমরা একটা করব। এরপরে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একটা ক্রাড প্রজেক্ট তৈরি করতে পারা, এটাতে একেবারে আপনি মাস্টার হতে হবে।
একেবারে মাস্টার হতে হবে একটা ক্রুড প্রজেক্ট তৈরি করার ব্যাপারে। তো আমি যেটা করব, যেটা হচ্ছে এখানে হাসিন ভাইয়ের একটা আপনার প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, ক্রাড প্রজেক্টের ব্যাপারে বেশ কিছু ভিডিও পাবেন। তো উনি খুব সুন্দর করে এটা বুঝাই দিছে, কিন্তু এইটার উপর বেস করে আপনাদেরকে আমি আইডিয়া দিব আরো 10টা ক্রাড প্রজেক্ট করার জন্য। আমি ইন্সপায়ার করব আপনাদেরকে এখানে আমরা করার জন্য। এরপরে যেটা হচ্ছে যে আমরা যে পরবর্তীতে আমরা তো পিএইচপি শেখার পরে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মানে ফ্রেমওয়ার্ক শিখবো, হয়তো বা আমরা লারাভেল শিখতে পারি, সিম্ফনি শিখতে পারি, ওয়ার্ডপ্রেস শিখতে পারি, বিভিন্ন কমান্ড লাইন টুল ইয়ে করতে পারি, বিভিন্ন এপিআই প্রজেক্ট বানাতে পারি। হ্যাঁ, এটা দিয়ে যাতে কি করতে পারি আমরা পরবর্তীতে এগুলো ইউজ করে আমরা কোনো রোবাস্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেই আমি বলবো না যে এখনই আপনি করে ফেলতে পারবেন, কিন্তু আপনি সেই সাহসটা অর্জন, আমি এক্স্যাক্টলি এই শব্দটা ইউজ করেছি যাতে আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ শিখে আপনি এই সাহসটা অর্জন করতে পারেন। তো দেখেন এখানে প্রজেক্টগুলোর মধ্যে আপনারা প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন 5টা প্রজেক্টের প্রি রেকর্ডেড ভিডিও পাবেন হচ্ছে হাসিন ভাইয়ের। টাস্ক স্ক্র্যাম্বলার, ক্রাড প্রজেক্ট, টাস্ক ম্যানেজার, ভোকাবুলারি বিল্ডার আর ইউআরএল রাউটার। এর মাধ্যমে আপনার ওভারঅল বেসিক যত কনসেপ্ট আছে ওপি সহ আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই 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 ফয়সাল ভাই, 5টা। এখানে একটা ছোট্ট জিনিস আমি একটুখানি শুধু ইন্টারফেয়ার করতে চাই। এই কোর্সের মধ্যে আমি কিন্তু আরো নতুন কিছু জিনিসও, শুধু আমি না, আমরা সবাই মিলে নতুন আরো কিছু জিনিসপত্র নিয়ে আসবো এই বেসিক প্রজেক্টগুলোর পাশাপাশি, আমরা সবাই ইনশাআল্লাহ। 4 জন মিলে। জি Okay. জি জি, থ্যাংক ইউ হাসান ভাই, ইটস এ ভেরি গুড নিউজ ফর আস। হ্যাঁ, তো আমরা এই যে 5টা প্রজেক্ট, আমি প্রাইমারিলি, এটা তো এখনো কোর্সের এখনো শুরু হয় না, আমরা আসলে প্রাইমারিলি আমরা আসলে অনেকবার এটা নিয়ে মিটিং করেছি, এই এই মানে কোর্সটা নিয়ে আমরা সামনে দিয়ে আরো মিটিং করতে থাকবো, এগুলো আরো চেঞ্জ হবে। আমি প্রাইমারি একটা প্রপোজড ইয়ে বলতেছি। এরপরে যেটা হবে দেখেন, আমি আপনাদেরকে প্রায় 10টা আমার লিঙ্কের মধ্যে আমি প্রায় 10টা প্রজেক্টের একটা আইডিয়া দিচ্ছি। এগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে করায় নিতে, এই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব, বুঝছেন। আমার সাথে কিন্তু আপনাদের অনেক সময় কাটাবেন ইনশাল্লাহ। এরপরে আমি যেটা করতেছি, আমি প্রি রেকর্ডেড কিছু ভিডিও দিব, 7টা প্রজেক্ট আমি আপনাদেরকে প্রি রেকর্ডেড ইয়ে হিসেবে করে দিব, যেটার মধ্যে কিন্তু ছোট 3-4টা প্রজেক্ট থাকবে। আর আরো 3টা প্রজেক্ট একটা 3টা স্পেশাল দৃষ্টিকোণ থেকে করা, যেটা হচ্ছে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করব। হ্যাঁ, ইটস রোবাস্ট আপনার ওপির কনসেপ্টকে এর মাধ্যমে আপনি খুব সুন্দর করে ঝালাই করে নিতে পারবেন, যার মাধ্যমে হবে কি, মনে করেন লারাভেলের পুরো আর্কিটেকচারাল কনসেপ্টটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। যখন আপনি লারাভেল শিখতে যাবেন তখন দেখবেন মানে আপনার কাছে এভরিথিং মানে ইজি হচ্ছে, আপনি ট্রেড কি সেটা বুঝতে পারতেছেন, কিভাবে আপনি নেম স্পেস যা আছে মোটামুটি আপনার মধ্যে মাথার মধ্যে একটা সেটিং চলে আসবে, কোথা থেকে কি আসতেছে না আসতেছে সব আপনার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সেই সাথে আমরা একটা এপিআই প্রজেক্ট তৈরি করবো। এখন আপনার মাথার উপর দিয়ে যেতে পারে অনেক কিছু, কিন্তু এপিআই মানে লারাভেলের একটা শক্তিশালী মানে ব্যাপার হচ্ছে গিয়া এপিআইটা। তো সেটা ভিতরের মেকানিজমটা যেহেতু এনক্যাপসুলেশনের কারণে আমরা অনেক সময় আর বুঝতে পারি না, লারাভেল দিয়ে প্রজেক্ট করি কিন্তু ভিতরের কাজ কিভাবে কি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আপনি যদি এই প্রজেক্ট, আমি যেভাবে প্রজেক্টটা দেখাবো সেইভাবে আপনি তখন বুঝতে পারবেন লারাভেলের এই যে মেকানিজমটা কিভাবে কাজ করতেছে, এই সাহসটা আপনি অর্জন করে ফেলবেন। এরপরে কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, ইটস ওয়ান্ডারফুল ব্যাপার। তো এটার ক্ষেত্রে আমরা একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশনও আমার প্রজেক্টের মধ্যে থাকবে। সব মিলিয়ে 7টা, আমি খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তা আমার যেটা চিন্তা হলো আপাতত দৃষ্টিতে, আমি 12টা, হাসিন ভাই তো 12টা প্রজেক্ট একটা প্রাইমারি একটা লিস্ট করেছি আমরা। তারপরে হাসিন ভাই, আনিস ভাই, উনাদের অভিজ্ঞতা থেকে উনারা দুইজনই কিন্তু জেন্ট সার্টিফাইড। হাসিন ভাই বাংলাদেশের ফার্স্ট জেন্ট সার্টিফাইড পিএইচপি ইঞ্জিনিয়ার। বাংলাদেশের টপ 10 জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ারের মধ্যে আমাদের আনিস ভাই আছেন। দীর্ঘদিন ধরে সেতু ভাই অনেক এক্সপিরিয়েন্স, আপনারা জানেন, ওনার কথাবার্তা থেকে আপনারা বুঝতে পেরেছেন। আর সেই সাথে আমি যেটা করব আপনাদের দেখেন 2 বেলা সাপোর্ট সেশন, যে যখন যেটা করতে গেলে আটকায় যাবেন, তারপরে একটা কনসেপচুয়াল ক্লাস আছে, আপনারা অন ডিমান্ড বেসিসেও আমি বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লিয়ারের বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে, তারপরে আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন কিরকম হবে সেটা নিয়েও আমি বেশ কিছু রিসোর্স শেয়ার করব। এই ওই কনসেপ্টগুলোই আপনাদের সাথে আলোচনা করব। এই জিনিসগুলো মনে করেন আমি একজন প্রাইমারি, আমি অত বিশেষজ্ঞ কেউ না, কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হিসাবে আমি হয়তো মনে করেন সাকিব আল হাসান হতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে এই আমরা সবাই মিলে আপনাদেরকে সাকিব আল হাসান তৈরি করে দিতে পারবো। আমি জীবনে হয়তো ছক্কা মারি নাই, কিন্তু আমরা ছক্কা তৈরির মানে মতো আপনাদেরকে তৈরি করার চেষ্টা করব। এই যে জিনিসটা হচ্ছে কিয়া, তো আমাদের ওভারঅল প্রেজেন্টেশনটা হচ্ছে আপাতত এটা নিয়ে আমরা আরো রিসার্চ করছি কিভাবে আপনাদের লার্নিংটাকে আরো এফেক্টিভ করা যায়। হ্যাঁ, তো আমার মনে হয় আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করতে পারছি না। শেয়ার অফ করে দিলাম।
একটু কনফিউজড হয়ে গেছি। আমার আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? সবাই শুনতে পাচ্ছে কথা। আচ্ছা আমি আচ্ছা অ্যাকচুয়ালি বলছিলাম যে কেউ যাতে আনমিউট না করে কথা বলে, তাই সবাই চ্যাটে লিখছে যে ইয়েস স্যার শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি আসলে ওই যে ইয়ের মধ্যে আছি তো, এই জন্য একটু বুঝতে পারিনি, আর এটা জি, একটু আমার এখানে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে, এই ছিল আমার ওভারঅল ইয়েটা। আর যে কোনো পরবর্তীতে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করতে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ এইটুকু মনে করেন, আমি আপনার কোনো একটা সমাধান করে দিতে পারলাম না, আমার বস তো তিনজন আছেন, দুইজন জেন্টস, আমার সাহসটা এই জায়গায় আপনাদেরকে আমি সাহস করে বলতে পারি যে আপনাদের যে কোনো সমস্যার আমরা সমাধান করে দিতে পারবো। আমি ইনস্ট্যান্টলি হয়তো যদি না, ছোটখাটো প্রবলেম তো ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। হ্যাঁ, এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমারও অনেকদিন ধরে আমি কাজ করি, প্রায় 2018 সাল থেকে আমি পিএইচপি নিয়ে কাজ করি, ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপরেও যদি আমি কোনোটা না পারি, আমি হাসিন ভাইয়ের কাছ থেকে, আনিস ভাইয়ের কাছ থেকে, সেতু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে আপনাদেরকে সমাধান দিয়ে দিব, বা উনারা ডাইরেক্টলি আপনাদেরকে সমাধান দিয়ে দিবেন যখন আমরা অ্যাডভান্স টপিকস গুলাতে যাব। ইনশাল্লাহ সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আমি মনে করি বাংলাদেশে যদি আপনি পিএইচপি সম্পর্কে খুব রোবাস্ট ভাবে জানতে চান, তাহলে আমাদের এই কোর্সটার ব্যাপারে ইনশাল্লাহ মানে কারো কোনো ডাউট থাকার কারণ না। কারণ হচ্ছে কি, হাসিন ভাই প্রায় 23 বছর ধরে কাজ করতেছেন, আনিস ভাই প্রায় 18 বছর ধরে কাজ করতেছেন, সেতু ভাই আছেন, আমিও আন্তরিকতা সহকারে, আমার যোগ্যতা কম থাকতে পারে কিন্তু খুবই আন্তরিকতা সহকারে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের এই কোর্সে আসেন। আর তারপর আগে আপনাদের মনে করেন 1 মাস সময় আছে এখনো, আপনারা চাইলে আমার একটা ফ্রি কোর্স আছে, হ্যাঁ, ফ্রি কোর্স আছে ইন্টারেক্টিভ কেয়ারস এর ব্যানারে, সেখানেও আপনারা প্রাথমিক বিষয়গুলা মানে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনিও আপনার অনেক কিছু জিনিস ইন ডিটেইলসে শেয়ার করেছেন, এবং ইনশাআল্লাহ আমাদের সব স্টুডেন্টসরাই যারা আছে, we will be extremely happy and thrilled to have you as our instructor ভাইয়া। সো আমরা ওভারঅল আমরা 4টা ইনস্ট্রাক্টর, আমাদের 4জন যে ইনস্ট্রাক্টর আছে তাদের সবার কথাই কিন্তু আমরা জেনে নিলাম। এট দ্য সেম টাইম যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমরা চ্যাটে বেশ কিছু প্রশ্ন দেখছি, আমি একে একে করে অবশ্যই অনুগ্রহ করে বলবো সবাই একটু চ্যাটে আপনি প্রশ্নটা করুন। যেমন আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দেই, আমি কিছুক্ষণ আগে মেনশন করেছি যে সপ্তাহে 2টি লাইভ ক্লাস হবে। তো এই 2টি লাইভ ক্লাসে কিন্তু টাইম হবে 9 to 10:30, এবং আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এখন আরেকবার মৌখিক ভাবে বলে দিই, টিউসডে এবং ফ্রাইডে। ঠিক আছে, সপ্তাহে 2টি ক্লাস, টিউসডে এবং ফ্রাইডে, মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টা থেকে 10:30। এই হচ্ছে আমাদের লাইভ ক্লাসের টাইম। ওকে, আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। আচ্ছা, যেমন একটা প্রশ্ন যে তাহলে 2টি কোর্স পিএইচপি ও লারাভেল কেউ একসাথে এনরোল করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ লারাভেলের যে কোর্সটি সেটা হচ্ছে মানডে এবং থার্সডে। তো অন্য 2টি দিন কিন্তু এই লাইভ ক্লাসগুলো আছে, তার জন্য কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে যদি আপনি যান, আপনি দেখবেন যে আমাদের এই এন্টায়ার কমপ্লিট পিএইচপি কোর্স, যে কোর্সটি আছে যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটার প্রাইস রাইট নাও লেখা আছে 7,000 টাকা। কিন্তু যেটা বললাম যে রাইট নাও কিন্তু আমাদের একটা প্রোমো কোড ইউজ করলে আপনারা 28% ডিসকাউন্ট পাবেন। সো আমাদের প্রোমো কোডটি হচ্ছে সালামি 28। তো এই সালামি 28 প্রোমো কোডটা কেন সালামি, যেটা বললাম যে আমাদের ঈদের সালামি অফারটা এখনো চলছে। তো সালামি 28 প্রোমো কোড ইউজ করলে আপনি আমাদের কোর্সটা পেয়ে যাবেন 5,040 টাকা। ঠিক আছে। আচ্ছা, যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। ক্লাসে চলাকালে ব্যক্তিগত প্রজেক্টের কোনো কাজে সহযোগিতা করা হবে কিনা? ইনশাআল্লাহ সাপোর্ট ইনস্ট্রাক্টরের কাছে অবশ্যই, যদি আপনার কোনো প্রবলেমস থেকে থাকে সেগুলো সবই আপনারা পাবেন, এবং যেটা বলা হলো যে ডেইলি 2বার কিন্তু সাপোর্ট সেশন আপনারা পাচ্ছেন। তো বুঝতেই পারছেন যে আপনাদের কারো কোনো ব্যক্তিগত সমস্যা যদি থেকে থাকে পিএইচপি রিলেটেড, তার সব কিছুরই কিন্তু সমাধান আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি আরেকবার সবাইকে একটু রিমাইন্ড করে দিতে চাই, অনেকেই কিন্তু গ্রুপটি মানে আমাদের এই এন্টায়ার জায়গাটায় লিখেছেন, মানে আমাদের এই চ্যাট বক্সে লিখেছেন যে আপনাদের হয়তো পিএইচপি শেখার জন্য অনেকে ইংলিশ নিয়ে একটু স্ট্রাগল করছেন, কারণ আমরা জানি এখানে বেশ কিছু ডকুমেন্টেশন আছে। সো তাদের সবাইকে আমি আরেকবার বলে দিব, আমরা কিছুক্ষণ আগে চ্যাটে বলেছি, আরেকবার বলছি, যদি আপনাদের ইংলিশ নিয়ে কারো কোনো সমস্যা থেকে থাকে, আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কিন্তু একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে যার নাম হচ্ছে ইংলিশ শিখি।
তো আপনারা চাইলে কিন্তু ইংলিশ শিখিতে জয়েন করতে পারেন। আমি ওয়ান্স এগেন আমাদের চ্যাটের মধ্যে এই ইংলিশ শিখি গ্রুপটির লিংক দিয়ে দিয়েছি। তো আপনারা যারা রাইট নাও আছেন পার্টিসিপেন্টস, আপনারা চাইলে কিন্তু সবাই আমাদের এই ইংলিশ শিখি গ্রুপটিতে জয়েন হয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই হাসিন ভাই আর আনিস ভাই দুজনের কাছেই, সুযোগ আছে? জি, আনিস ভাইয়া আপনি যদি এখানে থাকেন, যদি একটু অ্যান্সার করতেন খুব জি খুশি আমি হতাম। আছি। উম, জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি যখন মনে করেন যে এক্সেপশন হ্যান্ডেল করি, হ্যাঁ, আমার যখন কোনো থার্ড পার্টি ডিপেন্ডেন্সি থাকে ইন্টিগ্রেট করি, যেমন কোনো প্যাকেজ বা কোনো এপিআই যখন আমি ইন্টিগ্রেট করি, তখন আমি আসলে এক্সেপশন হ্যান্ডেলিং এর মাধ্যমে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, অর্থাৎ ট্রাই ক্যাচের মাধ্যমে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, হ্যাঁ। আর আমি আমার অ্যাপ্লিকেশন সাইডে কোনো সময় আসলে এরর হ্যান্ডেলিং করার চেষ্টা করি না। এটা কি সঠিক অ্যাপ্রোচ? এই হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, মনে করেন যে আমি আমার কাজগুলা যখন এক্সেপশন হ্যান্ডেল করি, আমার এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমি আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করি, বেস ক্লাসটারে ইনহেরিট করে আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করি, হ্যাঁ। তো আমি যখন আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করি, আমার মতো করে এক্সেপশন থ্রো করি, ওটা আমি কাজ করি, হ্যাঁ। এটা হচ্ছে যে আমি যদি আমার বেস এক্সেপশন ক্লাসটার ভিতরেও তো আমি এই কাজটা করতে পারি, যেমন বেস এক্সেপশন ক্লাসের মেথড আছে গেট মেসেজ, যেমন এর মধ্যে আমি আমার মেসেজটা পাস করে দিতে পারি, মেথড ওভাররাইডিং করে আমি আমার প্রপার্টি ওভাররাইডিং করতে পারি, হ্যাঁ। তো আমি আমার আসলে কাস্টম এক্সেপশন ক্লাস বানানোর সুবিধাটা আসলে কোন জায়গায়? যদিও আমি ব্যক্তিগতভাবে কাস্টম এক্সেপশন ক্লাস বানাই তৈরি করি, এবং এই আইডিয়াটা আমি আসলে স্ট্রাইপের এপিআই থেকে নিছি, হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে আমার যে থার্ড পার্টি ডিপেন্ডেন্সি গুলা ইন্টিগ্রেট করি, এটা কি আসলে এক্সেপশনের মধ্যে ইন্টিগ্রেট করার ওইটা অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যে এই যে আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করি, তো আমি আমার বেস এক্সেপশন ক্লাসের মেথড ওভাররাইডিং করলে আসলে সমস্যাটা কি হয়, বা সুবিধা অসুবিধা গুলা কি বুঝতে হইতে পারে? পেরেছি। জি ভাই, বুঝতে পেরেছি। প্রথম বিষয় হচ্ছে আপনি যেটা বলেছিলেন যে থার্ড পার্টি এপিআই এর সাথে যখন আপনি ইন্টিগ্রেট করেন তখন আপনি সেটা ট্রাইক্যাচ দিয়ে হ্যান্ডেল করেন, এটা রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে। পাশাপাশি আপনি যখন নিজের কোড নিজে যে জায়গাগুলোতে কোড করছেন, থার্ড পার্টি ইন্টিগ্রেশন নেই, সেখানেও কিছু কিছু জায়গা থাকতে পারে যেখানে এক্সেপশন আসার সম্ভাবনা আছে। যেমন একটা সহজ এক্সাম্পল হতে পারে, আপনি হয়তো মাইস্কুয়েলের সাথে কানেক্ট করছেন, রাইট? তো মাইস্কুয়েলের সাথে কানেক্ট করে সেই কানেকশন ইউজ করে আপনি কিছু কোয়েরি রান করছেন। হতে পারে মাইস্কুয়েল সার্ভারটা বন্ধ আছে কোনো একটা সময়ে, তখন আপনার এখানে এরর তৈরি হবে, এক্সেপশন তৈরি হবে। সো এটাও আপনাকে হ্যান্ডেল করতে হবে। এইটার জন্য একটা কমন বিষয় হচ্ছে, আপনি যখন দেখবেন আপনি মাইস্কুয়েল এর সাথে কানেকশনের এবং বিভিন্ন কোয়েরি রান করার ফাংশনগুলো যদি দেখেন, এদের ডগ ব্লকের মধ্যে লেখা থাকে যে কোন কোন ফাংশন এক্সেপশন থ্রো করতে পারে, এক্সেপশন থ্রো করলে কোন ধরনের এক্সেপশন সে থ্রো করতে পারে। সো যে ফাংশন আপনি কল দিচ্ছেন, সেই ফাংশন যদি এক্সেপশন থ্রো করার অপশন থাকে, তাহলে আপনি সেটাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখাটা বেস্ট প্র্যাকটিস। এতে করে আপনার অকওয়ার্ড সিচুয়েশন গুলো হওয়ার সম্ভাবনা কম। যখন কোনো প্রবলেম হবে আপনি সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ডাটাবেস বন্ধ আছে, আপনি ওই সময় ডাটাবেস কমিউনিকেট করতে গিয়ে এক্সেপশন তৈরি হলো, ইউজারের সামনে একটা এরর এসে পড়লো, সেটা না হয়ে আপনি তাকে সুন্দর করে বলতে পারবেন যে কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন, বা সার্ভার ডাউন আছে, আপনি 10 মিনিট পরে ট্রাই করেন, বা কোনো একটা তাকে মিনিংফুল মেসেজ দিতে পারবেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনি একটা বেস এক্সেপশন ক্লাস তৈরি করে রাখেন এবং স্পেসিফিক পারপাসের জন্য আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করেন, ওটাকে এক্সটেন্ড করে। এটা পার্শিয়ালি রাইট, পার্শিয়ালি রং। রং কোন জায়গায়? আপনি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা এক্সেপশন ক্লাস তৈরি করবেন, এটা ঠিক আছে। তবে এই এক্সেপশন ক্লাসগুলো আপনার একটা বেস ক্লাসকে এক্সটেন্ড করার পরিবর্তে বেটার হয় যদি পিএইচপিতে দেখবেন বেস লেভেল কিছু এক্সেপশন, যেমন আর্গুমেন্ট আর্গুমেন্ট জি নট ভাই, রান টাইম এক্সেপশন, তারপরে মেথড নট অ্যালাউড, এই টাইপের কিছু এক্সেপশন আছে জি ভাই। ওই এক্সেপশন গুলো দেখবেন যে আপনি যে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে যাচ্ছেন সেটা ওই টপ ক্লাস এক্সেপশন গুলোর মধ্যে কোনটার সাথে মিলে। সো ওইটার সাথে মিল রেখেই আপনি এক্সেপশনটা তৈরি করবেন এবং ওইটাকে এক্সটেন্ড করে করবেন, যাতে করে যেমন কেউ যদি এরকম একটা রান টাইম এক্সেপশন যদি হয়, তাহলে আপনি সেটা রান টাইম এক্সেপশনকে এক্সটেন্ড করে করলেন, এটা বেশি মিনিংফুল হবে। এবং আপনি যদি চিন্তা করেন যে এটা সুবিধাটা কি, আমি সবগুলোতে শুধু এক্সেপশন ক্লাস দিয়ে আমি সব হ্যান্ডেল করতে পারি, রাইট? আমি আলাদা আলাদা জি এক্সেপশন করার প্রয়োজন কি? একটা কোড ব্লক যদি এমন হয় যে সে হয়তো থার্ড পার্টি এপিআই এর সাথেও কমিউনিকেট করে, আপনার ডাটাবেসের সাথেও কমিউনিকেট করে, এরপর সে মেইলও পাঠায়, ধরি সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এখন
এক্সেপশন যখন হবে, আপনি ভিন্ন ভিন্ন ধরনের এক্সেপশনকে আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করতে চান। যেমন যদি ইমেইল ফেল করে, আপনি হয়তো আলাদা একটা প্রোগ্রামকে কল দিবেন যে এই ইমেলটাকে কিউতে রেখে দিবে এবং পরে আবার পাঠানোর চেষ্টা করবে। যদি ডাটাবেজ রাইট করাটা ফেল করে, তখন আপনি সেটা এভাবে হ্যান্ডেল করতে চান যে তাকে বলবেন যে তুমি 1 ঘন্টা পরে ট্রাই করো। সো এই যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের এররের জন্য আপনার ভিন্ন ভিন্ন ধরনের হ্যান্ডলিং, এটা আপনি করতে পারবেন যদি আপনি আলাদা আলাদা ক্লাস সিচুয়েশনের জন্য আলাদা আলাদা এক্সেপশন ক্লাস রাখেন। তাহলে আপনি যেটা করতে পারবেন, শুধু একটা ক্যাচ ব্লক না, আপনি আলাদা আলাদা ক্যাচ ব্লক রাখতে পারবেন। একটা ট্রাই ব্লক, প্রথমে ধরেন আপনি ক্যাচ দিয়ে প্রথমে হয়তো ডাটাবেস কানেকশনের এক্সেপশনটা রাখলেন। ডাটাবেস কানেকশন যদি প্রবলেম হয়, কি মেসেজ আপনি তাকে দিতে চান বা কিভাবে হ্যান্ডেল করতে চান সেটা এখানে হ্যান্ডেল করলেন। এভাবে এরপর হয়তো আপনি ইউজারের যে ইনপুট সেগুলো যদি ভ্যালিডেশন ফেল করে, সেটার জন্য আলাদা একটা এক্সেপশন আছে। সো সেকেন্ড আপনি ক্যাচ দিয়ে আবার ওই এক্সেপশনটা হ্যান্ডেল করলেন। এভাবে যদি আপনি আলাদা আলাদা ক্লাস রাখেন, সেটাকে আপনি আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং টাইপ অনুযায়ী এর এক্সেপশনগুলোকে প্রপারলি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি শুধু একটা এক্সেপশন ক্লাস হয়, সব হ্যান্ডলিং আপনাকে ওখানেই করতে হবে। হয়তো আপনি ট্রাই ক্যাচ দিয়ে ইফ দিয়ে করবেন যে এই টাইপের এক্সেপশন হলে এটা করি, এই টাইপের এক্সেপশন হলে এটা করি। যে এটার চাইতে বেটার ওয়ে হচ্ছে আপনি ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার জন্য আলাদা আলাদা এক্সেপশন ক্লাস লিখে নেবেন। জি ভাই, আমার আর অল্প একটু কনফিউশন আছে, আমি আর ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? জি জি। জি ভাই, এই পিএইচপি এর আসলে র এক্সেপশন ক্লাস যেটা আর র এরর ক্লাস যেটা, এই দুটা জিনিসই তো আসলে একটা কমন ইন্টারফেস ব্যবহার করে, যদি আমার ইন্টারফেসটার নাম ঠিক এই মুহূর্তে মনে নাই। তাহলে ঠিক আসলে দুটা ক্লাস বানানো কি কারণে, আসলে আমাদের কি সুবিধা, কোন সিনারিওতে আমরা দুটা ক্লাস ব্যবহার করতে পারি? দুটা আচ্ছা ক্লাসের কাজ যদিও অনেকটা কাছাকাছি, আমি যতটুকু বুঝি আর কি ভাই। আচ্ছা, থ্রোয়েবল হচ্ছে এটার কমন ইন্টারফেস। থ্রোয়েবল জি কমন জি ভাই। দুইটাকে অ্যারের এক্সেপশন আর এক্সেপশনগুলোকে আলাদা রাখা হয়েছে। এটা হচ্ছে আসলে এই যে আমি একটু ক্লাসের কথা বলছিলাম না, যে কি ধরনের এক্সেপশন হলে আপনি সেটাকে আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করবেন, সেটার জন্য আলাদা ক্লাস লিখে রাখার কথা। একইভাবে এই দুটার প্যারেন্টকে আসলে সেম রেখে, দুটো ইন্টারফেস সেম রেখে, দুটোকে আলাদা ট্রিতে এই টপ লেভেল এক্সেপশনগুলো ম্যানেজ করা হয়েছে, যাতে আপনি এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারেন। আরো একটা জিনিস হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে সিস্টেমের এরর গুলোকে আপনি একভাবে হ্যান্ডেল করছেন, আপনি যেগুলো ইউজার মানে আপনার ফাংশন থেকে আপনি যে এক্সেপশন গুলো থ্রো করছেন সেগুলোকে ডিফাইন্ডলি হ্যান্ডেল করছেন, রাইট? আপনি হয়তো নিজে যেগুলো থ্রো করেন সেগুলো আপনার ডিফাইন করা এক্সেপশন ক্লাস হয়, আবার যেগুলো সিস্টেম থেকে আসে সেগুলো অনেক সময় লাইব্রেরি ডিফাইন্ড বা সিস্টেম ডিফাইন্ড এক্সেপশন ক্লাস হয়। সো এগুলোকে আপনি আলাদা আলাদা ক্লাসে ডিফাইন করার জন্য এবং আলাদাভাবে হ্যান্ডেল করার সুবিধার জন্যই আসলে ট্রিটা এভাবে ডিফাইন করা। আর ওই থ্রোয়েবলটা টপ ইন্টারফেস হিসেবে রাখা হয়েছে, যাতে আপনি যদি এমন হয় যে আপনি হয়তো কয়েকটা ভাগে এক্সেপশনগুলো হ্যান্ডেল করলেন, এর বাইরে আপনি জানেন না আরো অন্য রকমের প্রবলেম হতে পারে যেটা এই মুহূর্তে আপনার জানা নেই। সো ওইটাও যেন আপনি একসাথে টপ ক্লাস এক্সেপশন দিয়ে বা থ্রোয়েবল দিয়ে একসাথে হ্যান্ডেল করতে পারেন। তার মানে আপনি যদি আগে কয়েকটা ক্যাশ ব্লক রাখেন, সেগুলোর সাথে যদি মিলে তাহলে ওই ক্যাশ ব্লকে হ্যান্ডেল হবে, আর যদি কোনোটার সাথেই না মিলে বাট স্টিল কোনো এক্সেপশন হয়ে থাকে, সেটা যাতে আপনার ওই যে একদম লো লেভেল এক্সেপশন ক্লাস দিয়ে হ্যান্ডেল করে নিতে পারেন। জি ভাইয়া, ধন্যবাদ। ওয়েলকাম ভাই। ধন্যবাদ ভাইয়া প্রশ্নটার উত্তর এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এট দ্য সেম টাইম আরো কারো কি কোনো প্রশ্ন আছে, সেটা কিন্তু চাইলে আমাদেরকে জানাতে পারেন। রাইট নাও আমরা কিন্তু একটা ফ্রি মাস্টার ক্লাস দেখছি ফর আওয়ার আপকামিং পিএইচপি কোর্স। তো আজকে একই দিনে তো আমাদের জানি পিএইচপি মাস্টার ক্লাসের যে ব্যাপারটা, মানে ওভারঅল পিএইচপি যে কোর্সটা আছে, কোর্সটা তো হিউজ। সো আমাদের আজকের মাস্টার ক্লাসের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই এন্টায়ার হিউজ কোর্সটির মধ্যে আমরা কি কি জিনিস নিয়ে কথা বলবো, কি কি জিনিস শিখবো, তার সব সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, কি প্রজেক্ট আমরা করব, কবে কবে ক্লাস হবে, এবং এট দ্য সেম টাইম আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই যাবতীয় জিনিসগুলো নিয়ে জাস্ট ডিটেলসে আমরা আলোচনা করছি। তো এই জন্যই যেহেতু আমরা ইন ডিটেলসে আমাদের 4 জন ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলে ফেলেছি, এন্ড এট দ্য সেম টাইম যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা এখন জাস্ট টোটালি ফ্লোরটা এখন আপনাদের জন্য। যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাদের ইনস্ট্রাক্টরদের উদ্দেশ্যে। আমি একটা কোয়েশ্চেনের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। একজন প্রশ্ন করেছেন, এটা করার পর আমি কি যে কোনো ফ্রেমওয়ার্কে এডিট করতে পারবো? না, আপনি আসলে ফ্রেমওয়ার্ককে এডিট করবেন না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ককে এক্সটেন্ড করবেন।
সো এটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের মধ্যে একটা টার্ম আছে, ওপেন ক্লোজ প্রিন্সিপল। সো ফ্রেমওয়ার্কগুলো ডিজাইন করা হয় এভাবে যাতে আপনি এতে ফ্রেমওয়ার্ককে এডিট না করেই তার বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারেন, যেখানে প্রয়োজন নতুন বিহেভিয়ার অ্যাড করতে পারেন। সো আপনি কোর্সটা করলে যদি আপনি ওপি ঠিকভাবে বুঝে যান, আপনি এটা করতে পারবেন। আপনি লারাভেল হোক, সিম্ফনি হোক, যে কোনো ফ্রেমওয়ার্কের কারেন্ট যে ফিচার আছে তার সাথে নতুন ফিচার অ্যাড করতে পারবেন বা তাকে মডিফাই করতে পারবেন। এটার জন্য আপনার ফ্রেমওয়ার্ককে এডিট করার প্রয়োজন হবে না। থ্যাংক ইউ ভাইয়া। এন্ড এট দ্য সেম টাইম এখানে একজন জিজ্ঞেস করেছেন যে কোর্সে কোনো মডিউল আছে কিনা। কোর্সের মডিউলটা কিন্তু অ্যাজ ইউ ক্যান সি আমাদের মেসেজে কিন্তু খুব ডিটেলসে দেওয়া আছে। যদি আপনারা আরেকবার জানতে চান আমি একটু ছোট করে আপনাদেরকে একটু বলতে চাই। আমাদের কিন্তু 50টারও বেশি লাইভ ক্লাস এখানে আছে, 20টারও বেশি কনসেপচুয়াল ক্লাস এখানে হবে, 200টারও বেশি প্রি রেকর্ডেড ভিডিও হবে, প্রজেক্ট টু অ্যাসাইনমেন্ট তো আছেই, ডেইলি 2টি সাপোর্ট সেশন হবে এবং এর পর পর মক ইন্টারভিউ। মানে এর অর্থ হচ্ছে এর পর পর আপনাদের জাস্ট একটা জব প্লেসমেন্টের অপরচুনিটি কিন্তু পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আমি এটাও বলবো যে এখানে কি কি আমরা শিখবো। আমরা এখানে শিখছি পিএইচপি ফান্ডামেন্টালস, ওয়েব অ্যাপ্লিকেশন, বেসিক থেকে ডিপ্লয়মেন্ট, মডার্ন পিএইচপি বেশ কিছু টপিক, রোবাস্ট সিস্টেম, অ্যাডভান্সড ওপি, মডার্ন ফ্রেমওয়ার্ক। তো আমাদের কিন্তু টার্গেট অডিয়েন্স কারা কারা। এখানে একজন প্রশ্ন করেছে যে আমরা বিগিনার লেভেল থেকে শিখতে পারবো কিনা। তো তার উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু বিগিনার্স, একদম বিগিনার যারা আছে তারা। এট দ্য সেম টাইম ওয়েব ডেভেলপার এনথুজিয়াস্ট যারা ওয়েব ডেভেলপমেন্ট জাস্ট এই ফিল্ডে যারা আসতে চান, যারা ওয়েব ডেভেলপার হতে চান, এর পাশাপাশি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপার যারা এগুলোও হতে চান, এবং যে কোনো ফ্রিল্যান্সার যারা আছেন। সো ফ্রিল্যান্সার হিসেবে আপনি ওভারঅল কাজটা শিখতে চান যাতে আপনি লেটার অন এটাকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। এটা সবার জন্যই হচ্ছে এই কথাটা। আচ্ছা, আমি আরেকটা একটু প্রশ্ন করতে চাই, একটু আনিস ভাইকে একটা প্রশ্ন করতে চাই, কারণ আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন এখানে পেয়েছি। যে প্রশ্নটা অ্যাকচুয়ালি আমাকে মানে এখানে বলা হয়েছিল, একজন এখানে আস্ক করেছিল যে এটার ক্যারিয়ার অপরচুনিটি মানে পিএইচপি ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে। তো আমি একটু অনুগ্রহ করে আনিস ভাইকে বলবো যে এই পিএইচপির ক্যারিয়ার অপরচুনিটিস গুলোকে নিয়ে একটু বলতে। আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটির কথা যদি বলি, আপনি যদি প্রোগ্রামিং সেক্টরে আসতে চান, আচ্ছা আমি আসলে এই প্রশ্নটা ডিটেইলে যাওয়ার আগে আমি আগে যে আপনি উত্তরটা দিয়েছিলেন তার সাথে ছোট একটা পয়েন্ট অ্যাড করে নিই। একজনের প্রশ্ন ছিল যে এক্সপার্ট হওয়ার পসিবিলিটিস আছে কিনা। তো এখানে আসলে অ্যান্সারটা হচ্ছে পসিবিলিটিস আছে, তবে গ্যারান্টি নেই। কারণ একজন মানুষ বিগিনার থেকে এক্সপার্ট হওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে একটা তো হচ্ছে লার্নিং রিসোর্স, প্রপার গাইডলাইন, এগুলো সাথে তার পার্সোনাল দিক থেকেও কিছু বিষয় দরকার, যেমন তার প্রপারলি প্র্যাকটিস করা, ধৈর্য ধরে লেগে থাকা, একটা জিনিস না বুঝলে বারবার চেষ্টা করতে থাকা। আমাদের দিক থেকে যেটা দেওয়ার এর মধ্যে সেটা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। আপনাকে প্রপারলি গাইড করতে চেষ্টা করব, লার্নিং রিসোর্সগুলো শেয়ার করতে চেষ্টা করব, আমরা শিখে দিতে চেষ্টা করব, কিন্তু এর বাইরে এক্সপার্ট হওয়ার জন্য সাথে প্র্যাকটিসের যে পার্টটা, এটা আপনার নিজেকে করে নিতে হবে। সো যদি আপনার দিকটাও আপনি ফুলফিল করেন, আমাদের দিকটাও আমরা ফুলফিল করতে হবে, তাহলে ইনশাল্লাহ এক্সপার্ট হওয়াটা কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে। আর সেকেন্ড বিষয়ে আসি। আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটিস, যদি প্রোগ্রামিং এ আপনারা আসতে চান, যাদের প্রোগ্রামিং এর ব্যাপারে ইচ্ছা আছে, এখানে একটা জিনিস সেতু ভাই বলেছেন, কিছুটা হাসিন ভাইও মেনশন করেছিলেন, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং হয়তো সবার জন্য না, এক খাতা থেকে দেখে আরেক খাতায় টুকে নেওয়ার জব সবাই করতে পারে, কিন্তু প্রোগ্রামিং জিনিসটার জন্য শুধু লার্নিং না, সাথে এক ধরনের মাইন্ডসেটও দরকার। প্রবলেম সলভিং মাইন্ডসেট যদি না থাকে, তাহলে আসলে আপনি সিনট্যাক্স শিখেও প্রোগ্রামার হতে পারবেন না। জিনিসটা অনেকটা আপনি এভাবে চিন্তা করতে পারেন, ছন্দ শেখা যায় কিন্তু কবিতা লেখা শেখা যায় না। কবিতা লেখা এটা যার মধ্যে আছে, সে ছন্দ শিখলে ভালো কবিতা লিখতে পারবে, কিন্তু আপনি কাউকে কবিতা লেখার কোর্স করিয়ে কবি বানাতে পারবেন না। প্রোগ্রামিংটাও কিছুটা এরকম, আপনার মধ্যে যদি ওই কিউরিয়াস মাইন্ডসেটটা না থাকে, একটা প্রবলেমকে ধাপে ধাপে ভেঙে এটাকে সলভ করার মানসিকতা না থাকে, লেগে থাকার মানসিকতা না থাকে, তাহলে আসলে প্রোগ্রামার হওয়াটা সহজ না। কিন্তু যাদের এই মাইন্ডসেটটা আছে, তাদের জন্য ইনশাল্লাহ এই কোর্সটা হতে পারে একটা মানে প্রোগ্রামিং ক্যারিয়ারের জন্য ফান্ডামেন্টাল। কারণ হাসিন ভাই যেভাবে বললেন, আমরা এখানে শুধু পিএইচপি ল্যাঙ্গুয়েজটাই শেখাবো না, ল্যাঙ্গুয়েজের বাইরেও আরো অনেকগুলো টপিক আছে যেগুলো প্রফেশনালি একটা টিমের সাথে কাজ করতে গেলে, হতে পারে সেটা রিমোট টিম, হতে পারে লোকাল কোনো টিম, অথবা হতে পারে ফ্রিল্যান্সারদের একটা টিমের সাথে কাজ করতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আরো যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। কিভাবে একটা টিমে কাজ করতে হয়, টিম মেম্বারদের কোডগুলো কিভাবে সিনক্রোনাইজ হয়, এই জিনিসগুলো আমরা এখানে রাখবো। সো আমরা আসলে চেষ্টা করব আপনি এই কোর্স করার পর যদি প্রপারলি প্র্যাকটিস করে জিনিসগুলো আয়ত্ত করে নেন, তাহলে আপনি যাতে যে কোনো জায়গায় যেখানে পিএইচপি ডেভেলপার প্রয়োজন সেখানে নিজেকে একজন কনফিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করতে পারেন।
এরপর এর পাশাপাশি আপনার এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আসলে এরকম জায়গা আছে কিনা। হ্যাঁ, জায়গা আছে অবশ্যই, এবং হাসিন ভাই, সেতু ভাই নিয়ে মোটামুটি আলোচনা করেছেন। আমি শুধু দুইটা পয়েন্ট উল্লেখ করি। একটা হচ্ছে আপনি যদি একজন এমবিএ হন, মানে এমবিএটা আমি এক্সাম্পল হিসেবে বলছি, একজন যদি এমবিএ হন কিন্তু কোনো জায়গায় যে কোনো কারণে হোক আপনি কোনো অফিসে চাকরি করার সুযোগ পেলেন না, তাহলে কিন্তু আপনার আর অপশন নেই। কিন্তু প্রোগ্রামিং এর জায়গাটা হচ্ছে এমন, এখানে যদি আপনি কোনো অফিসে কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করার সুযোগ পান, যেটা অনেক বেশি অ্যাভেলেবল, এবং আমি তো একটা কোম্পানি চালাই, সো আমি জানি যে আসলে রিসোর্সের কত সংকট। আমি না, শুধু আমার আশেপাশে যারা অন্যান্য যারা এন্টারপ্রেনারদের সাথে সবসময় কথা হয়, সবাই বলে যে ভাই দুইটা পিএইচপি প্রোগ্রামার দেন, ভাই দুজন লারাভেল প্রোগ্রামার দেন, সবারই একই কোয়েশ্চেন। এবং এখানে সবার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা বিগিনার পাই প্রচুর, কিন্তু এমন রিসোর্স পাওয়া খুব কঠিন, যাকে আমি আজকে এনে বসিয়ে দিলে আমার অফিসের এনভায়রনমেন্টে সেট আপ হতে তার 2-1 দিন সময় লাগলো, আমি নেক্সট উইক থেকে তার কাছ থেকে আউটপুট পাবো, এরকম রিসোর্স পাওয়া খুব কঠিন। সবাই আছে হয়তো ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, বন্ধুদের সাথে বসে 2-একটা প্রজেক্ট করেছে, কিন্তু আসলে প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য যে স্কিল দরকার সেটা তাদের গ্রো করেনি। একটা সেট পাওয়া যায় এটা, আরেকটা সেট হচ্ছে যারা অলরেডি জবে সেটেলড, তাদেরকে ওইখান থেকে নিয়ে আসাটা এটা অনেক কঠিন কাজ। সো রিসোর্স আসলে, মানে এই জব মার্কেটে পিএইচপি ডেভেলপারের রিসোর্সের অনেক সংকট। প্রত্যেক কোম্পানি যারা সফটওয়্যার নিয়ে পিএইচপি নিয়ে কাজ করছে, তারা সবাই আসলে প্রোগ্রামার খুঁজছে, কিন্তু পাচ্ছে না, স্কিল্ড প্রোগ্রামার পাচ্ছে না। মানে জব সার্কুলার দিলে অ্যাপ্লিকেশনের অভাব হয় না, কিন্তু আসলে 400 সিভি থেকেও ফিল্টার করে আপনি 10 জনকে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন না, কারণ দেখা যায় আপনি যা চাচ্ছেন বেশিরভাগ ক্যান্ডিডেট তা বোঝেই না। সো আসলে এই কোর্সটা যদি আপনারা করেন, আপনারা আসলে এই জব মার্কেটের জন্য নিজেদেরকে একজন ফিট রিসোর্স হিসেবে তৈরি করতে পারবেন। পাশাপাশি আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যদি ধরেন কোনো কারণে আপনি সেটা পারলেন না, অনেক কারণ থাকতে পারে। কেউ আছে যে সে আসলে অনসাইট জব করতে পছন্দ করে না, সে বাসায় বসেই কাজ করতে পছন্দ করে, বা তার হয়তো 9টা-5টা অফিস টাইম তার ভালো লাগে না, সে তার ওপেন এন্ডেড টাইমে কাজ করতে পছন্দ করে। তো এই ধরনের সিচুয়েশন গুলোতেও আপনি যদি প্রোগ্রামিং আসেন, আপনার জন্য সুযোগ থাকবে ফ্রিল্যান্সিং এর। আপনি যে কোনো টাইম জোনে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, সেখানে জয়েন করে নিজে নিজে কাজ খুঁজে নিতে পারেন এবং নিজে নিজে কাজ করতে পারেন। এই সুযোগটা আপনার প্রোগ্রামিং এ বেশি, অন্য সেক্টরে এটা খুব কম। আপনি একজন কেমিস্ট, আপনি কেমিস্ট হিসেবে কোনো ল্যাবে জয়েন করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, কিন্তু প্রোগ্রামার হিসেবে আপনি মানে কোনো টিমের সাথেও কাজ করতে পারেন, একাও কাজ করতে পারেন। অনেকে এখানে দেখলাম থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্টের বিষয়ে প্রশ্ন করেছেন, সো আপনাদের আশা করছি এই বিষয়গুলো নিয়ে খুবই ভালো আইডিয়া আছে। সো ইভেন বাংলাদেশেও প্রচুর ডেভেলপার আছেন যারা কোথাও চাকরি করেন না, তারা নিজেরা থিম তৈরি করেন, নিজেরা প্লাগইন তৈরি করেন, সেগুলো মার্কেট প্লেসে সেল করেন। সো আসলে স্কাই ইজ দ্য লিমিট। আপনি যদি আসলে প্রপারলি নিজেকে একজন ভালো ডেভেলপার হিসেবে তৈরি করেন, আপনার জব মার্কেটে জব আছে কিনা এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, জব মার্কেটে আপনাকে খুঁজে নেবে। ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য যে স্কাই ইজ দ্য লিমিট। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আপনি এই প্রশ্নটি করতে পারেন। আপা, আমি বলছিলাম কি, আমি তো আসলে অনেকদিন যাবত আপনার প্রোগ্রামিং ট্রাই করতেছি, আসলে শেষ বুঝতেছি না আর কি। মানে যখনই যেটা বা ইউটিউবে দেখি কি দুই একটা কোর্স করছি, কিন্তু এই শেষমেশ দেখা গেছে কি আবার ওই ভুলে যাই। তা এটা কি আমার কোনো দেখা গেছে কোনো সমস্যা, নাকি আসলে আমি এই সেকশনের জন্য আহ, 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 আসলে মানে ওই ভাই যেটা বলছিল যে সবার জন্য প্রোগ্রামিং না, তা এইটা উনি কি একটু আরেকটু বলতে পারবো আমার জন্য? আমি বেশ কিছুদিন যাবত ট্রাই করতেছি। আচ্ছা ভাই, এখানে আমি একটা জিনিস, অনেকেই বিভিন্ন প্রশ্নের মধ্যে বিভিন্নভাবে এই টপিকটা এসেছে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। অনেকে বুঝতে চাচ্ছেন যে আমি আসলে কমপ্লিট পিএইচপি কিভাবে শিখতে পারবো। এটা শুধু পিএইচপির ক্ষেত্রে না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারেই বিষয়টা এরকম না যে আপনি পুরোপুরি শিখে ফেলবেন তারপর কাজ শুরু করবেন, বিষয়টা এরকম না। বেসিকটা আপনাকে জানতে হবে। এরপর বেসিকটা জানার পর ভিন্ন ভিন্ন ধরনের সিচুয়েশনের জন্য ভিন্ন ভিন্ন এপিআই আছে, ভিন্ন ভিন্ন টপিক আছে, এগুলো আপনি জানেন। ডাটাবেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আপনি জানলেন। জেনে আপনি কাজ শুরু করবেন। কাজ কিভাবে শুরু করবেন? ফয়সাল ভাই আপনাদেরকে হেল্প করবেন বিভিন্ন স্যাম্পল প্রজেক্টের জন্য। ধরেন ফয়সাল ভাই যে প্রজেক্টগুলো দেখাবেন সেগুলো আপনি ফয়সাল ভাইয়ের কাছ থেকে একবার দেখে নিয়ে নিজে ভিন্নভাবে আরেকবার নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করলেন, ভিন্ন একটা কনসেপ্ট দিয়ে চেষ্টা করলেন। যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন অলরেডি, হয়তো আপনি কোনো টাস্ক ম্যানেজার ইউজ করেন, আপনি নিজে একটা টাস্ক ম্যানেজার তৈরির চেষ্টা করলেন যে আমি হয়তো টুডিস্ট ইউজ করি, টুডিস্ট কিভাবে কাজ করে সেটা তো আমি তার কোড দেখতে পারবো না, কিন্তু ফিচারগুলো আমি দেখতে পাচ্ছি। সো ওগুলো আমি আমার যে কোনো একটা ফেভারিট ল্যাঙ্গুয়েজ আমি তৈরি করার চেষ্টা করি।
এভাবে যদি আপনি তৈরি করতে থাকেন, আপনি যদি দেখেন যে আপনি বিষয়টাতে মজা পাচ্ছেন এবং ওই যে আপনাকে যেটা বলেছিলাম, আপনি তো শুরুতে সবকিছু শিখে ফেলেননি, কিন্তু যখন চ্যালেঞ্জ আসবে আপনি সেটা শিখে নিয়ে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। একটা এক্সাম্পল ধরি, আপনি উদাহরণ হিসেবে যেটা বললাম, একটা টাস্ক ম্যানেজারই তৈরি করার চেষ্টা করছেন। সো টাস্ক ম্যানেজারে তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আছে, সেম অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। আপনি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যখন একটা টাস্ক ডান করে দিলেন, দেখলেন যে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সাথে সাথে একটা নোটিফিকেশন দেখালো যে এই টাস্কটা ডান হয়েছে। তখন আপনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি মোবাইলে এটা ডান করলাম, সে আমাকে সাথে সাথে কিভাবে নোটিফিকেশন দিল? তার মানে এখানে হয়তো এমন কোনো টেকনোলজি তারা ইউজ করছে যেটা আপনি জানেন না। তখন আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করলেন, সে কিভাবে এটা করছে আপনি দেখার চেষ্টা করলেন, দেখলেন যে আচ্ছা ওকে, তারা এটা করেছে এই টেকনোলজি দিয়ে। হ্যাঁ, তখন আপনি সেটা একটু ঘাটাঘাটি করলেন, আপনার অ্যাপ্লিকেশনও আপনি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন। সো এভাবে যদি আপনি নিজে নিজে ডিসকভার করে করে ফিচার ইমপ্লিমেন্ট করতে থাকতে পারেন, সব আপনার আগে থেকে শিখে রাখা লাগবে না, আপনার শুধু জানা লাগবে কিভাবে কোনো একটা বিষয় খুঁজতে হয়, খুঁজে নেওয়ার পর সেটা কিভাবে শিখতে হয়, কিভাবে শিখতে হয় সেটা যদি আপনি শিখে যান এবং সেভাবে নিজে নিজে শিখে শিখে আগাতে পারেন, তাহলে আপনি আসলে এখানে চেষ্টা করতে পারবেন। আর আপনি যেটা বললেন, মানে বাস্তবতা হচ্ছে এটাই, যে আপনি যেটা বলছেন যে আসলে কি প্রোগ্রামিং তাহলে আমার জন্য না। হ্যাঁ, এরকম অনেকেই থাকবে প্রোগ্রামিং যার জন্য না, তবে আপনি হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে দেওয়ার আগে আপনি এটা কনফার্ম হন যে আসলেই আপনার লার্নিং মেথডের প্রবলেম, আপনি যে রিসোর্সগুলো নিয়ে যেভাবে আগাতে চাচ্ছেন সেই প্রসেসের মধ্যে প্রবলেম, নাকি আসলে আপনার জন্য এটা সুইটেবল না। বা পৃথিবীর সবাই কবি হবে না, সবাই আর্টিস্ট হবে না, তাই না? এক একজনের জন্য এক একটা ভালো। যদি যার জন্য যেটা সুইটেবল সে ওটাতেই কাজ করে, সে যত ভালো করতে পারবে, সে অন্যটাতে এসে ট্রাই করলেও তত ভালো করতে পারবে না। আপনি হয়তো দেখছেন যে আপনার খেলা খুব ভালো লাগে, আপনি একজন ফুটবলার হলেন, তাহলে আপনি ফুটবলটা অনেক ভালো করতে পারবেন। হ্যাঁ, কারণ আপনি ওই কাজটা এনজয় করবেন। কিন্তু যদি আপনার বাবা ফুটবলার এবং তিনি চান যে আমার ছেলেও ফুটবলার হবে, এই জন্য আপনাকে জোর করে মাঠে নামিয়ে দিয়েছেন, আপনি জোর করে করলেও অত ভালো করতে পারবেন না। তা আপনাকে আসলে নিজের ট্রেডটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি কি এটা এনজয় করছি কিনা, আমি এটাতে মানে গতিটা কম হোক কিন্তু ধীরে ধীরে হলেও আগাতে পারছি কিনা। যদি দেখেন যে আপনি একটা ইউটিউব সিরিজ কমপ্লিট করতে পারছেন, তারা সেখানে যেগুলো শিখিয়েছে সবগুলো না হোক, অনেকগুলো কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন, কিছু জিনিস বুঝতে পারেননি, ঠিক আছে, যেটা বুঝতে পারেননি সেটা নিয়ে আপনি আরো ফার্দার রিসার্চ করবেন। সেটা এখন তো আপনাদের কাছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে ভালো রিসোর্স কোথায় কোথায় আছে, ওই রিসোর্সগুলো আপনি ঘাটাঘাটি করবেন। যদি আপনি দেখেন যে আপনি আগাতে পারছেন এবং আপনি এনজয় করছেন, তাহলে এটা আপনার জন্য। সময় বেশি লাগতে পারে, কিন্তু আপনি এটা আপনার জন্য না এটা বলা যাবে না। আর যদি দেখেন যে না, এটা আসলে আপনার জন্য পেইনফুল হয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করছেন আগাতেও পারছেন না এবং চেষ্টা করাটা আপনি এনজয়ও করছেন না, তাহলে আমিও সাজেস্ট করব যে আপনি হয়তো আরেকটু সময় দেন, নিজেকে সময় দিয়ে বোঝার চেষ্টা করেন যে আমি আসলে কোনটা এনজয় করি, কোনটাতে গেলে আমি সেটার পেছনে স্ট্রাগল করাটা এনজয় করব। আপনি ওই ট্র্যাকটা নিজের জন্য পছন্দ করার চেষ্টা করেন। ভাই, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝাতে পারছেন। আসলে আমি এটা এনজয় করি কিন্তু আসলে ওরকম আগাইতে পারতেছি না, বুঝছেন? মানে যে আপনি ওইটা ঠিক আছে বলছেন, কিন্তু ওই বিশেষ করে হয় কি, যখন একটা জিনিস কমপ্লিট হয় এরপর ওই পাশাপাশি একটা জব ওরকম হইলে দেখা যাচ্ছে আরো ভালো হয়। কিন্তু বাংলাদেশে যে সিচুয়েশন, রিমোট জব তো ওরকম কঠিন হয়ে যায়। মানে সবকিছু মিলে একটা ইসের ভিতর পড়তে হয়, বুঝছেন? তারপর যাই হোক, আপনাদের এই যে কোর্সের কথা বলছেন, এখানে বেশ কিছু ইউনিক জিনিস আছে। এবং আমার যেটা মনে হয় যে এটা করলে ভালো হবে। তারপর দেখি, চেষ্টা করবো আপনাদের এখানে জয়েন হওয়ার জন্য। আর আমি এটা এনজয় করি, ঠিক আছে, বেশ এনজয় করি যখন যেটা দেখি ওইটা পারি, নতুন কিছু পারি। কিন্তু মূলত বিষয় হচ্ছে এটা আহ, আহ, এককভাবে যখন একটা জব প্লেসমেন্ট হয় তখন আরো ভালো হয়, এন্টারটেনমেন্ট তখন আরো ভালো হয়। কিন্তু ওরকম দেখা যাচ্ছে মার্কেট প্লেসে জব না পাইলে দেখা যাচ্ছে এই একটু অলস অলস লাগে, কিন্তু যখন বসি তখন তো বেশ এক্সাইটেড, দেখা যায় বুঝতে বেশ পেরেছি। আনন্দ বুঝতে পেরেছি। উপভোগ করি। এখানে আমি দুইটা পয়েন্ট অ্যাড করে মানে প্রশ্নটা শেষ করার আগে দুইটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি। একটা হলো, প্রোগ্রামিং কিন্তু ভাই মুখস্থ করার জিনিস না। সো আপনি যেটা প্রথমে বলেছিলেন যে আমি এদিকে শিখি পরে তারপর এটা ভুলে যাই, না, ভুলে যাওয়াটা কোনো সমস্যা না। যারা প্রোগ্রামিং করে পৃথিবীতে সবাই ডকুমেন্টেশন দেখেই করে। সো আপনি ভুলে যাচ্ছেন, এটা কোনো সমস্যা না। মূল বিষয় হচ্ছে কনসেপ্টটা আপনি শিখেছেন কিনা, প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন কিনা। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি এরপর ডকুমেন্টেশন দেখে এটা করবেন, এটা কোনো সমস্যা না, ভুলে যাওয়া কোনো প্রবলেম না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জবের কথা যেটা বলছেন, অনেকে আসলে মন মতো জব খোঁজার জন্য অনেক সময় নষ্ট করে। এক্ষেত্রে আসলে মন মতো জব খোঁজার আগে ফার্স্ট বিষয় হচ্ছে কোনো একটা টিমের সাথে জয়েন করা, সেটা ইন্টার্ন হিসেবে হোক বা একদম কম স্যালারিতে হোক। ইভেন কখনো আপনি যদি এমন হয় যে কোথাও আপনার ফ্রিতে কাজ করার সুযোগ আছে, সেটাও অনেক সময় বেনিফিশিয়াল। আপনি একটা টিমের সাথে কাজ করলে আর চারজন এক্সপিরিয়েন্স প্রোগ্রামের সাথে কাজ করলে যেটা শিখবেন, আপনি একা একা বসে এক বছরও সেটা শিখবেন না। সো আপনি যদি একটা টিমের সাথে জয়েন করতে পারেন,
স্যালারি কত, পজিশন কি, এগুলো ম্যাটার করে না। আপনি টিমের সাথে কাজ করার অপরচুনিটিটা নিবেন, তাদের সাথে কাজ করবেন। এটা হচ্ছে লার্নিং এর জন্য সবচেয়ে ফার্স্ট একটা ট্র্যাক বলতে পারেন। আপনারা কি ফ্রন্ট এন্ড সম্পর্কে কোনো আলোচনা করবেন? ফ্রন্ট এন্ড সম্পর্কে বেসিক কিছু আলোচনা থাকবে, তবে ফ্রন্ট এন্ড হেভি যে ফিচার গুলো সেগুলো, এবং সাথে ফ্রন্ট এন্ড এর জন্য যে ফ্রেমওয়ার্ক গুলো এখন ইউজ হয়, রিয়াক্ট, ভিউজেএস, পিএইচপি, এগুলো ডিপে আমরা ঢুকবো না। বাট আপনি যদি ভিউজেএস জানেন, পিএইচপির সাথে কিভাবে ভিউজেএস কে ইউজ করবেন সেটা আপনি জানতে পারবেন। মানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল, বুটস্ট্র্যাপ এরকম কোনো সিএসএস বেসিক এগুলো এখানে থাকবে, জাভাস্ক্রিপ্টেরও বেসিক থাকবে। ও, মানে বেসিক কিছু ধারণা দিয়ে দিবে, জি ভাই, বেসিক কিছু ধারণা দিয়ে দিবে। রাইট, বেসিক ধারণা পাবেন আপনি। আসলে তো আপনি পিএইচপি দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করলেও ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট আপনার থাকবেই। সো জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাপ্লিকেশনের সাথে ইউজ করতে হবে এই ধারণা আপনাকে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, না হলে আসলে আপনার লার্নিংটা ইনকমপ্লিট থেকে যাবে। আর আমাদের কোর্সের নাম হচ্ছে কমপ্লিট পিএইচপি। এটুকু আপনার জন্য এখানে থাকবে, কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে যদি ধরেন রিয়াক্ট প্রোগ্রামার হতে চান বা ভিউজেএস এক্সপার্ট হতে চান, ওটা হয়তো আপনাকে আলাদাভাবে শিখে নিতে হবে। বাট আপনি ভিউজেএস অ্যাপ্লিকেশনের পেছনে যদি ব্যাকএন্ডে পিএইচপি দিয়ে কাজ করতে চান, সেটা পিএইচপি এন্ড আপনাকে কিভাবে কাজ করতে হবে এবং ভিউজেএস এর সাথে কিভাবে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, সেই লার্নিংটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে মানে কমপ্লিট পিএইচপি বলতে এখানে পাশাপাশি কি লারাভেল আসে না? না, লারাভেল একটা ফ্রেমওয়ার্ক। আমরা আসলে কমপ্লিট পিএইচপি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো পিএইচপির একেবারে বেসিক থেকে পিএইচপির অ্যাডভান্স পর্যন্ত। এর সাথে একজন পিএইচপি প্রোগ্রামার যখন সে একজন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কোথাও কাজ করতে যাবে, তার পিএইচপির পাশাপাশি আরো যেসব টুল জানা লাগবে, আরো যেসব টেকনোলজি সম্পর্কে তার আইডিয়া থাকা লাগবে, সেগুলো এখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। তার মানে আপনি যদি এটা কমপ্লিট করতে পারেন এবং প্র্যাকটিসগুলো আপনি ঠিকভাবে ফলো করেন, এই কোর্সের শেষে আপনি একজন পিএইচপি প্রোগ্রামার হিসেবে কোথাও অ্যাপ্লাই করার জন্য নিজে কনফিডেন্ট হিসেবে দেখতে পাবেন। তার মানে এখানে লারাভেলটা অ্যাড না অরিজিনাল, মানে স্ট্রেট লারাভেলটা কথা পুরো যেটা। লারাভেল এখানে থাকবে না, তবে ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে এই বিষয়ে ধারণা দেওয়া হবে। এবং ফয়সাল ভাই যে এক্সাম্পল প্রজেক্টগুলো আপনাদেরকে সাথে নিয়ে করবেন, তার মধ্যে একটা ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করতে হয় সেটারও একটা এক্সাম্পল প্রজেক্ট আছে। তার মানে আপনি এক্স্যাক্টলি লারাভেল শিখবেন না, কিন্তু ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করবে, লারাভেল কিভাবে কাজ করে, লারাভেলের ইনসাইট কি, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। সো দ্যাট আপনি যদি এখন নিজেও লারাভেল শিখতে যান বা অন্য কোনো কোর্সের মাধ্যমে লারাভেল শিখতে যান, সেটার জন্য আপনি অনেকে গিয়ে থাকবেন। থ্যাংক ইউ। এখানে একটা জিনিস আমি এই প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই, জি ভাই। যে মনে করেন আমাদের এই ধারণাটা আসলে একটু মানে রিমুভ করতে হবে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে আপনি এই একটা কোর্সে 6 মাসে ভর্তি হলেন, হ্যাঁ, আর পরে একেবারে জব টপ পায়ে একেবারে ফাটায় ফেলবেন, এরকম কিছু হবে না। আসলে আমি ট্রুলি বলি, যেটা হচ্ছে আপনি এখানে একটা যে কোনো স্টেকেই কাজ করেন, আপনাকে একটা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখতে হবে। আপনি যদি আপনার লার্নিং প্রসেস অর্থাৎ লার্নিং জার্নিটাকে ছোট করতে চান, কম সময়ে বেশি আউটপুট নিতে চান, তাইলে আপনার প্রথম ফরজ কাজ হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শেখা। আমরা সেই কাজটাই এখানে করে দিব। আপনি যদি পিএইচপিটা খুব ভালো করে শিখতে পারেন, হ্যাঁ, শিখতে পারেন আমাদের এই যে অপটিমাম রিসোর্স ইউজ করে, তাইলে দেখা যাবে লারাভেল শেখার জার্নি অথবা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জার্নি, আপনি সিম্ফনি শেখা, যেটাই শিখতে চান আপনি খুব কম সময়ে শিখতে পারবেন। কিন্তু আপনার যদি পিএইচপি ভাই ভালো করে না শিখেন, তাইলে এই সব জায়গায় গিয়ে আপনি ধাক্কা খাবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পিএইচপি না শেখা পর্যন্ত পিএইচপি স্টেকে যত ফ্রেমওয়ার্ক আছে সব ফ্রেমওয়ার্ক, সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই এক জায়গায় আপনি পিএইচপি, লারাভেল, সিম্ফনি, কোডিগনেটর সব পাওয়া যাবেন না। কিন্তু এখন এখানে পিএইচপিটা যদি ভালো করে শিখে যান, তাইলে যেটা হবে আপনি খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন স্টাডি করতে পারবেন, আদার্স রিসোর্স গুলা কিভাবে স্টাডি করতে হয়, অ্যাভেইলেবল রিসোর্সেস আছে, সেই জিনিসটার আপনি একটা কনফিডেন্স পাবেন। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। ফয়সাল ভাই, আপনার এই কথার সাথে আমি আরো একটা বিষয় অ্যাড করে দেই, সেটা হলো একটা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা
সেটা আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেনিফিশিয়াল। মানে হচ্ছে আপনি যদি পিএইচপি ভালোভাবে শেখেন, সেটা শুধু আপনাকে সিম্ফনি, লারাভেল বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এগুলোতে হেল্প করবে তা না। আপনি যদি পাইথনও শিখতে যান, আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে গোল্যাং বা হতে পারে পিএইচপি, আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখেন, সেটা আপনার অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাকে সহজ করে দেবে। এক্স্যাক্টলি। আনিস ভাইয়া, জি ভাই। বলছি দেখা গেছে কি যখন ফ্রন্ট এন্ডের অনেক জায়গায় কোর্স হয় বুঝছেন, আমিও করছি ফ্রন্ট এন্ডের কোর্স। তখন দেখা গেছে আপনার বুটস্ট্র্যাপ যে আপনার যে ফ্রেমওয়ার্কটা আছে, হুম তা হুম। ওইটা দেখা গেছে যখন আপনার পিওর ভাবে যখন সিএসএস টা ইউজ করা মানে ব্যবহার দেখানো হয় কি শেখানো হয়, তখন দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপটাকে দুই একটা ক্লাস করলে কি ইজি হয়ে যায়, ওরকম মানে মোটামুটি বোঝা যায় যে এখানে অলরেডি বিল্ড ইন ক্লাস রয়েছে সিএসএস এর, এরপর প্রপার্টি দেওয়া আছে, এটা মানে ব্যবহার করা যায় খুব ইজিলি। তা আমার মানে একটা কোশ্চেন ছিল যে পিএইচপি যেহেতু আপনার কমপ্লিট আপনাদের এখানে দেখানো হবে, সেক্ষেত্রে এখানে যে পিএইচপির যে মেথড গুলো আছে, মেথড গুলো দিয়েই তো আপনার দেখা যাচ্ছে ফাংশন, দেখা যাচ্ছে কন্ডিশন, ইফ কন্ডিশন, বিভিন্ন কন্ডিশন ইউজ করে আপনার এই মেথড গুলো ইউজ করে দেখা যাচ্ছে একটা কমপ্লিট একটা ফাংশন ক্রিয়েট করে দেখাবেন। তা যখন এগুলো দেখানো হবে, তা লারাভেলে তো সেম আমার যেটা মনে হয়, আমি ওরকম ওরকম কোড ধারণা নাই। তা লারাভেলে তো এরকম দেখা যাচ্ছে বিল্ড ইন মেথড রয়েছে, ওখানে কি ওখানে ক্লাস রয়েছে, ফাংশন রয়েছে। তা এগুলো যখনই আপনাদের পিএইচপি কোর্সে দেখানো হবে, তা ওখানে তো আমার মনে হয় যে খুব ইজিলি গ্র্যাব করা যাবে। কিন্তু এখানে কি কোনো রকম কোনো ইয়ে আছে আপনাদের, যে হ্যাঁ ঠিক আছে এগুলো কোর্স, এগুলো কিছু মেথড দেখাও না, ফাংশন দেখাও না, তাহলে দেখা যাচ্ছে লারাবেলটা স্টুডেন্টরা ইজিলি গ্র্যাব করে যাবে, তাহলে আমাদের লারাবেলের কোর্সটা সেল হবে না, এরকম কোনো আইডিয়া আছে কিনা? মানে এটা আমি জাস্ট একটা খোলা মনে বলতেছি, যে কিছু লেখ থাকবে কিনা আপনাদের পিএইচপি কোর্সটায়, যে কমপ্লিট করাবেন। কমপ্লিট করাইতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় কি এটা মেন্টররাই ভালো জানে যে আমি কিভাবে দেখাবো, তাহলে এরা সব শিখে ফেলবে। তা যখনই আপনারা কমপ্লিট পিএইচপি কোর্স করাবেন, যদি মনে করেন যে না ঠিক আছে এতটুকু শিখালে দেখা যাচ্ছে ওরা লারাবেলটা ইজিলি ওটা করে ফেলে শিখে ফেলবে, তাহলে তো আমাদের সমস্যা। একটু গ্যাপ গ্যাপ করে শিখাই, তাহলে এইখানে আমার একটু মানে এটা ছিল, তাই এটা কি ওখানে কিছু লুকানো থাকবে কিনা? ঠিক আছে, এটা আমি বলি। আপনারা তো এখন কোনো প্রবলেমে পড়লে স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে সার্চ দেন, গুগলে সার্চ দিলে স্ট্যাক ওভারফ্লোতে বিভিন্ন অ্যান্সার চলে আসে, তাই না? আমরা যখন প্রোগ্রামিং শুরু করছিলাম, ধরেন 2004, 5, 6 এর দিকে, ওই সময় স্ট্যাক ওভারফ্লো আসেনি, গুগলেও এত রিসোর্স অ্যাভেলেবল ছিল না। তখন মানুষ যখন প্রোগ্রামিং এ বিভিন্ন সমস্যায় পড়তো, তখন গিয়ে সার্চ দিত, সার্চ দিলে যেখান থেকে সমস্যার সমাধান পেত, সেটা কি জানেন? সেটা হচ্ছে অন্যদের ব্লগ। অন্যদের ব্লগ মানে আমি একটা জিনিস নিয়ে আজকে কাজ করলাম, আমি যদি এটা সাকসেসফুলি করে ফেলতে পারি, আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা কাজ হয়েছে, আমি ওইটা নিয়ে একটা পোস্ট লিখি স্টেপ বাই স্টেপ এটা কিভাবে করতে হয়। আমি একটা সমস্যায় পড়লাম, এটা সমাধান কোথাও পাচ্ছি না, হ্যাঁ, তারপর আমি এখানে সার্চ করলাম, ওখানে সার্চ করলাম, এই আর্টিকেল পড়লাম, বিভিন্নভাবে আমি শেষ পর্যন্ত এটাকে সলভ করতে পারলাম। তখন আমি এটা নিয়ে একটা পোস্ট লিখি, এই সমস্যা কিভাবে সলভ করতে হয়। তখন আসলে এই ব্লগের প্র্যাকটিসটা অনেক ব্যাপক ছিল। আমি, হাসিন ভাই, ইমরান ভাই, আমরা প্রচুর ব্লগ লিখতাম। ইভেন আমার ব্লগ ajaxray.com, এটা তখন অ্যালেক্সা র্যাঙ্কিং 1 লাখের ভিতরে ছিল। তো তখন আসলে প্রোগ্রামিং রিলেটেড রিসোর্সের মূল উৎস ছিল অফিসিয়াল ডকুমেন্টেশন এবং সাথে অন্যদের ব্লগ। এখন আপনি চিন্তা করতে পারেন অন্যদের ব্লগ এটা এত বড় রিসোর্স হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল প্রোগ্রামিং কমিউনিটি এমন একটা কমিউনিটি, এখানে ওই মাইন্ডসেটটা খুব বেশি মানুষের নাই যে আমি লুকায় রাখবো, দিব না। আপনি এটা ইউটিউবে ঢুকলে বুঝতে পারবেন। আপনি ইউটিউবে ঢুকে যদি ধরেন ফর এক্সাম্পল ভিউজেস দিয়ে সার্চ নেন, আপনি দেখবেন ভিউজেস এরই হয়তো 4-5টা ফ্রি কোর্স আছে। সো যদি বিষয়টা এরকমই হতো যে আমি কিছু লুকিয়ে রাখবো, কিছু দিব যাতে সে আমার থেকে কম জানে, বিষয়টা ভাই আসলে একেবারেই এরকম না। এই কমিউনিটিতে সবাই চেষ্টা করে অন্যদেরকে শেখাতে, অন্যদেরকে তুলে আনতে, এবং যাতে সবাইকে শেখানোর মাধ্যমে এখানে কেউ এটা ফিল করে না যে সবাই জেনে গেলে তখন তো আমার দাম কমে যাবে। না না ভাই, এরকম কোনো বিষয় এখানে নেই। যে কারণে পিএইচপি কোর্স এবং লারাভেল কোর্স আলাদা, বা আপনি যে বিষয়টা আসলে জানতে চাচ্ছিলেন সেটা নিয়ে আমি ছোট্ট করে 2-একটা পয়েন্ট বলি। একটা হলো, আপনাকে যখন পিএইচপি ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হবে, তখন ওই যে কমপ্লিট মানে আসলে সব ফাংশন শিখিয়ে দেওয়া হবে, বিষয়টা এরকম না। ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট যেটুকু, ল্যাঙ্গুয়েজের বিল্ডিং ব্লক যেগুলো, সেগুলো আপনাকে সবগুলোই টাচ করানো হবে। এর পাশাপাশি ফাংশনগুলো, সব ফাংশন আপনাকে শেখানো হবে না। ফর এক্সাম্পল অ্যারে নিয়ে 100-এর উপরে ফাংশন আছে, অনেক স্ট্রিং ফাংশন আছে, সব ফাংশনকে শিখিয়ে দেওয়া হবে না, সব ফাংশন শেখানোও হবে না, সব ফাংশন আসলে প্রয়োজনও নেই। আপনাকে বেসিক যে আনিস ভাইয়ের ফাংশনগুলো কথা আপনার শোনা, জি।
হ্যালো ভাই, শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। ওকে। বেসিক যে ফাংশনগুলো আপনার ডেইলি ওয়ার্কে রেগুলার ইউজ হবে, ওইরকম কিছু কিছু ফাংশন হয়তো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, যেটা আপনার প্র্যাকটিসের পার্ট। সো বাকি ফাংশনগুলো আসলে তাহলে এখানে কেন আছে, এগুলো যদি আমাকে না শেখায়, সব তো শিখিয়ে দেওয়ার জন্য না, এটা হচ্ছে ডকুমেন্টেশনে আছে, ল্যাঙ্গুয়েজে আছে। আপনার যখন ওই নির্দিষ্ট একটা বিষয় দরকার হবে, আপনি ডকুমেন্টেশনে গিয়ে দেখবেন যে এই বিষয়ের জন্য কোনো ফাংশন আছে কিনা। বা যখন আপনি একটা স্পেসিফিক ধরেন XML কিভাবে PHP তে পার্স করতে হয়, এই বিষয়টা আপনি জানেন না, ঠিক আছে? কিন্তু XML, আপনি এটা জানেন সিম্পল XML নামে একটা ক্লাস আছে PHP তে, বিল্ট ইন ক্লাস আছে। সো যখন আপনার সামনে এরকম একটা সিনারিও আসবে যে আপনাকে XML নিয়ে কাজ করতে হচ্ছে, তখন আপনি ডকুমেন্টেশনে ঢুকবেন, XML এর পার্টে ঢুকবেন, ঢুকে ওই ওই জায়গার ফাংশনগুলো দেখে নেবেন, একবার চোখ বুলিয়ে নিলেন কোনটা দিয়ে কি হয়। আপনি হয়তো কি কি প্যারামিটার, কি রিটার্ন করে, এগুলো ডিটেলও দরকার নাই। ফার্স্ট লেভেলে আপনি শুধু কোন কি কি ফাংশন অ্যাভেলেবল, সেগুলো কোনটা দিয়ে কি হয় এটুকু দেখলেন, ছোট ছোট দুই একটা প্র্যাকটিস করলেন, ব্যাস আপনার জন্য এটুকু সাফিসিয়েন্ট। এরপর আপনি যখন কাজে ঢুকবেন, তখন আপনার বিভিন্ন সিনারিও হ্যান্ডেল করার জন্য আপনি তখন জানবেন যে আচ্ছা আমাকে এটা করতে হবে, সেটার জন্য তো একটা ফাংশন ছিল, আবার গিয়ে ডকুমেন্টেশনে দেখবেন, তখন ওই ফাংশনের ডিটেলে ঢুকবেন। আসলে লার্নিংটা এবং কাজটা এভাবেই হয়, ঠিক আছে? সব একসাথে আসলে শিখিয়ে দেওয়া হয় না, কিভাবে শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, সেটা শেখানো হচ্ছে মূল টার্গেট। এখন আসি ফ্রেমওয়ার্কের বিষয়ে। আপনি একটু চিন্তা করেন ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি। ধরেন আমি একটা পিএইচপি দিয়ে আমাকে ওয়েবসাইট তৈরি করতে বলা হলো, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। তৈরি করার সময় আমি একটা index.php ফাইল বানালাম, সেখানের মধ্যে আমি সব কোড লিখেছি, এটা দিয়ে আমার কাজ শেষ। হ্যাঁ, এখানে পেজের প্রথমে আমি ডাটাবেজে কানেক্ট করেছি, বিভিন্ন কনফিগারেশন সেট করেছি, এরপর আউটপুট গুলো দেখিয়েছি, শেষে এসে আবার কানেকশন ক্লোজ করেছি, এটা দিয়ে আমার একটা প্রজেক্ট হয়ে গেছে। সেকেন্ড প্রজেক্ট যদি আমাকে আবার করতে বলা হয় যে আচ্ছা আরেকটা সাইট করো, তখন আমি আগেরটাকে কপি করে এনে আরেকটা ফোল্ডারে রাখলাম, এবং ওটার উপরেই আসলে চেঞ্জ করে করে কাজ করা শুরু করলাম। তখন আমি চিন্তা করলাম যে না, কনফিগারেশনের পার্টটা এই ফাইলে না রেখে এটা আলাদা করে ফেলি, এটা এখানে ইনক্লুড করে নিব। আচ্ছা, ডাটাবেস কানেকশনের জন্য আমার 4-5টা ফাংশন এখানে লেখা লাগছে, আচ্ছা ওইটা আমি আলাদা আরেকটা ফাংশন, আরেকটা ফাইলে নিয়ে যাই, সেখানে আমি ডাটাবেজের কাজগুলো হ্যান্ডেল করি। এভাবে আপনি সেকেন্ড প্রজেক্টে কিছুটা স্ট্রাকচার করলেন, যাতে আপনি আগের প্রজেক্টে ছিল একটা পেজ, এখানে 4-5টা পেজ আছে, যাতে আপনি সেগুলোকে ঠিকভাবে ম্যানেজ করতে পারেন। যেমন হেডার, হয়তো আপনার সাইটে একটা হেডার আছে, সেই হেডার আপনি প্রত্যেক পেজে আলাদা আলাদাভাবে প্রথমে করেছেন। এরপর ক্লায়েন্ট এসে বললো যে নামটা চেঞ্জ হবে, এটা একটু চেঞ্জ করে দেন, আপনি তখন ওই 5টা যে পেজ, 5টাতে 5বার চেঞ্জ করেছেন। তখন আপনার মনে হলো যে হেডারটা যদি আমি এক জায়গায় রাখতাম, তাহলে আমি এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যেত। তখন আপনি ইব্রাহিম ভাই, হেডারটাকে আমি আলাদা একটু করে বাদে আপনার ফোন দিয়ে, হ্যাঁ ভাই। হেডারটাকে আলাদা করে এই সবগুলো পেজে ইনক্লুড করলেন, যাতে আপনি হেডারের চেঞ্জগুলো একবারেই করতে পারেন। এইভাবে আপনি যখন কিছু অনেকগুলো প্রজেক্ট করলেন, দেখা যাবে একটা প্রজেক্ট করার জন্য কমন যে প্রবলেমগুলো আপনাকে হ্যান্ডেল করতে হয়, সিকিউরিটি রিলেটেড প্রবলেম, অর্গানাইজ করা রিলেটেড প্রবলেম, আউটপুট হ্যান্ডেল করা রিলেটেড প্রবলেম, এই যে প্রবলেমগুলোর কিছু কমন সলিউশন আপনার একটা সেট দাঁড়িয়ে গেছে। এখন আপনাকে কেউ নতুন প্রজেক্ট করতে বলে, আপনি ওই ডিরেক্টরিটাকে আরেকটা কপি করেন, কপি করে ওটার উপর নতুন করে এখন চেঞ্জ করে করে কাজ করা শুরু করেন। এই যে আপনার একটা সেট আপ, যেটার মধ্যে কমন সব প্রবলেমগুলো সলভ করা আছে, এবং একটা নতুন প্রবলেম আসলে সেটাকে আমি এই সেটআপের মধ্যে কিভাবে ঢুকাবো, সেটার একটা প্ল্যানিং আপনার আছে। এটাই হচ্ছে আসলে ফ্রেমওয়ার্ক। এইটাকেই ভালোভাবে করে অনেক বেশি প্রবলেম, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড যারা সফটওয়্যার ডেভেলপ করছে তাদের সবার লাগে, সেই সব প্রবলেমগুলোকে সলভ করা আছে, তাদের সবার কমনলি প্রয়োজন হয়, এরকম সব লাইব্রেরিগুলোকে ইনক্লুড করা আছে। এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে সেটা তৈরি করা হলে, এবং যেটা কমনলি ডকুমেন্টেশন করা আছে, এই সেম সেটআপ অনেকেই ইউজ করে, এটাই হচ্ছে আসলে একটা ফ্রেমওয়ার্ক। সিম্ফনি বলেন বা লারাভেল বলেন, সব ফ্রেমওয়ার্কগুলো আসলে এভাবেই কিছু প্রবলেমের প্রিডিফাইন্ড একটা স্ট্রাকচার সলিউশনের উপর তৈরি করা। তো এটা শেখা মানে পিএইচপি শেখা না, পিএইচপি আপনি আগে শিখে ফেলেছেন। পিএইচপি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে ধরেন এটা আলাদা আলাদা হ্যান্ডবুক, একটা নির্দিষ্ট প্রবলেমের জন্য আপনি আলাদা আলাদা হ্যান্ডবুক ইউজ করতে পারেন, এরকম। সো ফ্রেমওয়ার্ক শেখাটা এটা আলাদা একটা জার্নি। এই ফ্রেমওয়ার্ক শিখতে হলে আপনি যদি কোনো বই পড়তে যান, আপনাকে যেমন ইংরেজি একটা বই পড়তে গেলে আগে ইংরেজি ভাষাটা জানতে হবে, সেরকম আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতে গেলে ওই ফ্রেমওয়ার্কটা যে ল্যাঙ্গুয়েজের উপর, সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে আগে জানতে হবে। সো এখানে হচ্ছে আসলে আপনার পিএইচপির বেসিকটা তৈরি হয়ে যাবে। এখন আপনি যে কোনো ফ্রেমওয়ার্কই শিখতে পারবেন, যদি আপনি এফোর্ট দিতে পারেন, সময় দিতে পারেন, এবং আপনার শেখার আগ্রহ থাকে, যে কোনো ফ্রেমওয়ার্কই আপনি নিজে নিজে শিখে নিতে পারবেন। তো এখানে আসলে বিষয়টা লুকিয়ে রাখার বা কম শেখানোর বিষয়টা তা না। ইভেন আমার মানে আমি যে সিলেবাসটা আমরা শেষ পর্যন্ত প্ল্যান করছি, আগেও একবার বলেছিলাম যে আমি অলরেডি শঙ্কিত যে এত বড় সিলেবাস আমরা এই সময়ের মধ্যে কিভাবে কভার করবো। এখানে অনেক বেশি টপিক আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি, তারপর আমরা কোনো টপিকগুলো ছেড়ে দিতে চাইনি সিলেবাস ছোট করার জন্য, কারণ আমরা চেয়েছি যাতে এই পয়েন্টগুলো নিয়ে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যায়, যাতে করে যখন আপনার এই বিষয়ে কাজ করা দরকার হবে, তখন আপনি ফার্দার স্টাডি করে এটাকে সলিড করে নিতে পারেন।
ভাই আমি কি বোঝাতে পেরেছি? মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ঠিকভাবে আপনাকে শেখানো, ল্যাঙ্গুয়েজের ফিচারগুলো আপনাকে ঠিকভাবে জানানো, যাতে করে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং সাথে এই ল্যাঙ্গুয়েজের যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়েও আপনি কাজ করতে পারবেন। আনিস ভাই, আপনার এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখন রাত 11টা বেজে গেছে, আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর নিলাম এবং এর পাশাপাশি আমরা অনেক চমৎকার একটা মাস্টার ক্লাস করলাম। আমি সবার উদ্দেশ্যে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আমাদের আজকে যে প্রি মাস্টার ক্লাসটা ছিল অন দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, এই এন্টায়ার মাস্টার ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। সো আপনারা কিন্তু জাস্ট যেহেতু রেকর্ডেড থাকবে, আমরা ধরে নিচ্ছি 1-2 দিনের মধ্যে আমরা আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলটাই, অবশ্যই ইউটিউবে এটা পুরোটা আপলোড যাবেই যাবে। তো আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাই একটু চোখ রাখবেন, আমাদের ইউটিউবে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার সার্চ দিলেই চলে আসবে। তো ইউটিউবে গিয়ে কিন্তু আপনি চাইলে এই ফ্রি মাস্টার ক্লাসে যদি কোনো কিছু মিসিং করে থাকেন, তখন সেগুলো একটু সিক করে করে ভিডিওটার মধ্যে থেকে দেখে আসবেন। সেখানে দেখবেন যে আমাদের 4জন ইনস্ট্রাক্টররা কিন্তু তাদের মূল্যবান বক্তৃতা দিয়েছেন এবং এট দ্য সেম টাইম আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্সের মধ্যে ঠিক কি কি শেখানো হবে, কি কি প্রজেক্ট শেখানো হবে, কি কি জিনিস থাকবে, তার সব কিছু নিয়ে বিস্তারিতভাবে অলরেডি বলা হয়েছে। তো উইথ দ্যাট বিং সেড, আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আমাদের যে 4জন ইনস্ট্রাক্টর এখানে আছে, তারা অনেক সময় নিয়ে আপনাদের জন্যই জাস্ট এই এন্টায়ার মাস্টার ক্লাসটা রেখেছে কমপ্লিটলি ফর ফ্রি। আপনারা সবাই জাস্ট ভালোভাবে আপনাদের পিএইচপি জার্নিটা শুরু করুন। আমি অবশ্যই আপনাদের সবার জন্য এই মন থেকে এটাই আশা করছি, দোয়া করছি। বেস্ট অফ লাক উইথ অল অফ ইউর জার্নি, এবং সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইন আওয়ার কমপ্লিট পিএইচপি কোর্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইথ দ্যাট আমরা আমাদের আজকের এই সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।